যেমন আমরা আজকে দৃষ্টি নিয়ে পড়াশোনা করব। দৃষ্টি বলতে সহজ ভাষায় মনে রাখার জন্য দেখা বললেই বুঝে যাব। দৃষ্টি বলতে সহজ ভাষায় মনে রাখার জন্য দেখা বলবো, ঠিক আছে। আরো সহজ ভাষায় বুঝতে গেলে আমরা যেভাবে দেখি সেভাবে গ্রহরাও দেখে, সহজ ভাষায় মনে রাখার জন্য। তো সবাই আমরা যেমন ব্যক্তিগত মানে পার্সন হিসাবে দেখার ভঙ্গি আলাদা, তাই না? ঠিক সেরকম ভাবে গ্রহদেরও কিন্তু দেখার ভঙ্গি আলাদা, পার্সন মানে গ্রহগত হিসাবে। প্রথমত হচ্ছে যেখানে যে গ্রহ অবস্থান করে সেই গ্রহটি ঠিক তার সামনের রাশিতে দৃষ্টি প্রদান করে থাকে। অর্থাৎ যদি কারো জন্মছকে মেষ রাশিতে ধরুন রবি অবস্থান করছে, তাহলে রবি দৃষ্টি প্রদান করবে মেষ রাশির ঠিক অপোজিট রাশি, যেটা আমরা যদি মেষ থেকে গণনা করি তাহলে 7 নম্বর রাশি পাবো। অপোজিট রাশির নাম তুলা রাশি, মেষের অপোজিট রাশির নাম তুলা রাশি। তাহলে কোনো গ্রহ যদি মেষ রাশিতে বসে তাহলে তার দৃষ্টি পড়বে সামনের রাশি তুলা রাশিতে। যেহেতু আমরা যদি কাউন্ট করে দেখি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, 7 নম্বর পাবো। অর্থাৎ গ্রহরা যেখানে অবস্থান করে তার ঠিক সামনের যে রাশিতে দৃষ্টি দিয়ে থাকে বা দৃষ্টি দেয় সেটিকে গ্রহদের সপ্তম দৃষ্টি বলে থাকে। কারণ অপোজিট যে রাশি পড়ে সেটা 7 নম্বর রাশি পড়ে থাকে, এই জন্য আমরা সপ্তম দৃষ্টি বলে থাকি। এই সপ্তম দৃষ্টি কেতু বাদ দিয়ে বাকি সব গ্রহরই আছে। কেতু দৃষ্টি আছে এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে, এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে না। আমি তর্কে যেতে চাই না, আমিও বিশ্বাস করি না। কেউ বিশ্বাস করে, যদি মেলে অ্যাকসেপ্ট করুন, আমার কোনো আপত্তি নেই। আমি বিলিভ করি না, যেহেতু আমি দেখেছি যে দরকার পড়ে না বা আমার প্রয়োজন নেই। যে সমস্ত রুলস দেখেছি সেটা, তাহলে দৃষ্টি আছে নেই আমি তর্ক বিতর্কে যাচ্ছি না, আমি সাইডে রেখে দিয়ে বাকি 7টি গ্রহের মানে 8টি গ্রহের সপ্তম দৃষ্টির কথা বলছি। তাহলে যেখানে যে গ্রহ অবস্থান করে ঠিক তার অপোজিট রাশিতে যে দৃষ্টি প্রদান করে থাকে সেটিকে গ্রহদের সপ্তম দৃষ্টি বলে থাকে। ধরুন কারো জন্মছক খুললেন, খুলে দেখলেন যে মঙ্গল গ্রহটি কর্কট রাশিতে অবস্থান করছে, তাহলে কর্কট রাশির অপোজিট রাশি কি রাশি? মকর রাশি। তাহলে কর্কটে যে গ্রহ বসবে বা মঙ্গল গ্রহটি বসেছে তার সপ্তম দৃষ্টি মকর রাশিতে পড়বে, মানে ঠিক অপোজিট মানে বিপরীতে পড়ে থাকে। ওকে, তাহলে এই সপ্তম দৃষ্টি কেতু, যেহেতু দৃষ্টি নেই তাহলে কেতুকে বাদ দিলাম, বাকি 8টি গ্রহেরই আছে। এই জন্য এই দৃষ্টিকে আমরা কমন দৃষ্টি বলে চিহ্নিত করে থাকি। প্রত্যেকটা যে প্ল্যানেট রবি, বুধ, শুক্র, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, প্রত্যেকটা গ্রহেই দৃষ্টি সপ্তম দৃষ্টি আছে। যেখানে অবস্থান করে তার ঠিক সামনের রাশিতে কিন্তু দৃষ্টি দিয়ে থাকে, সেটাকে গ্রহদের আমরা সপ্তম দৃষ্টি বা কমন দৃষ্টি বলে থাকি। এই সপ্তম দৃষ্টির প্রকারভেদ আছে। কিরকম? এই যে বললাম প্রথমে ক্লাসের শুরুতে, আমরা ব্যক্তিগতভাবে দেখবেন মানুষ হিসাবে আপনার দেখার আঙ্গিক পরিবর্তন করে। দেখবেন একটা ভালো ব্যক্তি, একজন গুড পার্সন সমাজে সচরাচর যদি কারো দিকে তাকায় তাহলে সে এটাই অনুভব করবে যে আমাকে যেহেতু দেখছে তাহলে সে নিশ্চয়ই ভালো কিছু ভাবছে বলেই তো আমার দিকে তাকাচ্ছে, কারণ ব্যক্তিটা ভালো। কিন্তু ব্যক্তিটা যদি খারাপ হয়, পাড়ায় ধরুন খারাপ কর্ম করে, চুরি করে, সেই ব্যক্তি যদি আপনার দিকে দেখছে তাহলে আপনি মনে মনে প্রথমেই ভাববেন হয়তো ফান্দা কিছু কুবুদ্ধি আঁটছে, আমার বাড়িতে চুরি করা হোক বা কিছু, এটাই তো প্রথমে ব্রেন ক্লিক করবে না? তাহলে দেখছে তো দুইজনাই,
কিন্তু ভ্যারি করছে যে সে ভালো না সে খারাপ। ভালো ব্যক্তি দেখলে আমি গুড ফিল করছি। আর খারাপ ব্যক্তি দেখলে আমার মন কিন্তু চঞ্চল হয়ে দাঁড়াবে। আমার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে যে এই বুঝি কিছু করবে না তো? কুমতলব মারছে না তো? কুবুদ্ধি করছে না তো? কোনো কিছু খারাপ করবে না তো? দেখবেন অটোমেটিক চিন্তাধারায় আসবে। ভালো ব্যক্তি তাকালে আপনার যদি সমাজের ভালো ব্যক্তি বা আপনার ফ্রেন্ড হয় তাহলে দেখবেন আপনি গুড ফিল করবেন। আর যদি সে খারাপ হয় আপনি খারাপ অনুভব করবেন। তা সহজ ভাষায় গ্রহদের সপ্তম দৃষ্টি বুঝতে গেলে গ্রহ যদি ভালো হয় তার সপ্তম দৃষ্টি ভালো হয়, গ্রহ যদি খারাপ হয় তার সপ্তম দৃষ্টি খারাপ হয়, ইজিলি ভাবে। তাহলে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ এরা তো শুভ গ্রহ, এদের সপ্তম দৃষ্টি ভালো হবে। শনি, মঙ্গল, রাহু এরা তো অশুভ গ্রহ, এদের সপ্তম দৃষ্টি খারাপ হবে। এই পরিপ্রেক্ষিতে আমি একটি গ্রহের নাম বলিনি, যেটি হচ্ছে রবি। বৈদিক জ্যোতিষে রবিকে কুর গ্রহ হিসাবে চিহ্নিত করা হয়, কিন্তু ফলিত জ্যোতিষে রবিকে কিন্তু শুভ গ্রহ হিসাবেই চিহ্নিত করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে যে সমস্ত পাঠগুলি কভার হবে সেখানে সব জায়গায় কিন্তু রবিকে কুর গ্রহ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং হবে, কিন্তু যখন অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি বা ফলিত জ্যোতিষ পড়বেন তখন কিন্তু রবিকে কিন্তু শুভত্ব হিসেবে বর্ণিত করা হচ্ছে। এবং এখানে যদি বলা হয় কার সপ্তম দৃষ্টি সব থেকে বেশি পাওয়ারফুল, সেটা হচ্ছে রবি গ্রহরই সপ্তম দৃষ্টি সব থেকে বেশি পাওয়ারফুল। আপনারা জানেন কিনা জানি না, তবে কিছু শ্রেণীর মানুষ হয়তো নিশ্চয়ই জানবে যে রবির সামনের রাশিতে যখন চন্দ্রমা আসে তখন পূর্ণিমা হয়। রবির সামনের রাশিতে যখন দেখবেন চন্দ্রমা থাকে তখন পূর্ণিমা হয়। চন্দ্রের কি নিজস্ব আলো আছে? উত্তর হচ্ছে না। তাহলে কার আলোয় আলোকিত হয়? সূর্যের আলোয় আলোকিত হয়, রবির আলোয় আলোকিত হয়, প্রতিফলন ঘটে যেহেতু। তাহলে সহজ ভাষায় যে চন্দ্রের মধ্যে কোনো বলবত্তা থাকে না, কিন্তু রবির সামনে আসার কারণে সেই চন্দ্রের মধ্যে বলবত্তা লাভ হচ্ছে। তার মানে এটা কি? যে রবির সপ্তম দৃষ্টির বলবান সর্বাধিক ছিল, চন্দ্র ধরুন এই যে রবির দৃষ্টি পড়ছে, চন্দ্র আসছে তাই না ফিল করছি যে ওখানে পাওয়ারটা আছে। চন্দ্র না থাকলেও তো পাওয়ারটা আছে, পাওয়ারের তো আর কমতি নাই। চন্দ্র আসছে বলে বুঝতে পারছি যে রবির সপ্তম দৃষ্টি এই জন্য মাথায় রাখতে হবে যে রবির সপ্তম দৃষ্টি এতটা পরিমাণ পজিটিভ রেজাল্ট বহন করে, সেখানে গ্রহ থাকুক আর না থাকুক সেই ভাবটির উপর আপনার জীবনে এক আলাদা মাত্রা কিন্তু কাজ করে থাকে। রবি যেইভাবে আপনাদের দৃষ্টি দেবে, অর্থাৎ রবি আপনাদের জন্মছকে যেখানে অবস্থান করবে ঠিক সামনের রাশিতে যেখানে দেবেন। এই জন্য আমি বলি সবাইকে, এটা সবাই নোট করে রাখবেন যে রবি যেখানে দৃষ্টি দেয় সেই ভাব ওরিয়েন্টেড জীবনে সাইলেন্ট থাকা উচিত। এতটা মানে যেহেতু রবির পাওয়ারটা এতটাই যে সেই ভাবটাকে এতটা পরিমাণ অ্যাক্টিভ রাখবে, তা কি হয় আমরা ওই ভাব ওরিয়েন্টেড নেগেটিভ ফল পেতে শুরু দেখবেন। যে বা যারা আজকে যদি খুব ভালো সফল হয়েছে, ভালো সাকসেস হয়েছে, তার পিছনে একটাই কারণ দেখতে পাবেন যে রবি যেখানে দৃষ্টি দিয়েছে সে সেই ভাবটাকে নিয়ে সেভাবে অ্যাগ্রেসিভ দেখায় না। সে সেই ভাবটাকে নিয়ে প্রাউড করে না। সে সেই ভাবটাকে নিয়ে অহংকার করে না বা মানুষকে ছোট করে না। তাহলে সহজ ভাষায় রবির দৃষ্টির মানে প্রভাব এতটাই, রবি যেখানে অবস্থান করছে শুধুমাত্র সেইখানে দেখেই আমরা শান্ত হব না। আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে রবি যেখানে সপ্তম দৃষ্টি দিয়েছে সেটাও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। রবি যার যেখানে অবস্থান করছে ঠিক ওখান থেকে কাউন্ট করে ৭ নম্বর রাশিতে রবি দৃষ্টি দেবে। এতটা অ্যাক্টিভ, আমরা যারা দেখবেন ব্যর্থ হয় জীবনে, আমরা যারা জীবনে উন্নতি করতে পারি না, মেক্সিমাম এর পিছনে রবির এই দৃষ্টির কারণটা লুকানো থাকে। ধরুন আপনার জন্মছকে দেখলাম নবম ভাবে রবি বসে আছে। তাহলে নবমের অপোজিট তৃতীয় ভাব। তৃতীয় ভাবে রবি দৃষ্টি দিয়েছে। তাহলে আপনার কমিউনিকেশন কেমন হওয়া উচিত? আপনি যাদের সাথে মিশছেন চড়া গলায় কথা বলবেন না। আপনি যাদের সাথে মিশছেন বন্ধুসুলভ আচরণ করবেন, অ্যাগ্রেসিভ দেখাবেন না। আপনি কাউকে আঙুল তুলে কথা বলবেন না। আপনি কাউকে এমন কথা দিলেন বা আপনি ধরুন টাইম দিচ্ছেন সেটার খেলাপ করবেন না। বাইরে মানে আপনি কিছু করছেন, নিজের চেষ্টায় করছেন, বেশি প্রাউড করবেন না। থার্ড হাউস ওরিয়েন্টেড কিন্তু দেখবেন যারা ব্যর্থ হয়, দেখেছিস তো আমিই তো করতে পারলাম। করেছিল নাকি কেউ হেল্প? আমি নিজের চেষ্টায় করেছি।
দেখবেন তারা লাইফে ব্যর্থ হয়। যাদের 9th এ সান আছে তারা যখন এই প্রাউডটা করে, "আরে আমাকে কে হেল্প করছে? কেউ তো না। আমি তো নিজে করেছিলাম। আমার নিজের চেষ্টায় আমি মেহনত করে দাঁড়িয়েছি। আমি স্ট্রাগল করে দাঁড়িয়েছি। কেউ তো আমার পাশে দাঁড়ায়নি।" ভুল। 3rd হাউস তো ভাই পাশে দাঁড়ানোরই তো সহযোগিতার ভাব আমাদের। 3rd হাউস। কারো জন্মছকে ধরুন ৮ম এ রবি বসে আছে। তার মানে তার ৭ম দৃষ্টি ২য় ভাবে পড়েছে। সে তার ফ্যামিলিকে নিয়ে প্রাউড করবে না। সে যদি দেখবেন যারা সাফার করে তারা ফ্যামিলিকে নিয়ে, "আরে আমার পরিবারের মতো পরিবার হয় নাকি? আরে যা ওরা পরিশ্রম করছে, যা স্ট্রাগল করে আজকে এত কিছু করেছে, এত আপনার টাকার গল্প শোনাবে, আপনার ভালোর গল্প শোনাবে।" এই যারাই এসব শোনায় যাদের অষ্টমে রবি আছে, তারা কিন্তু জীবনে সফলতা পেতে পারে না। তারা জীবনে স্ট্রাগল পায়। কারণ রবির নেচারই হচ্ছে এতটা পজিটিভ, মানে এতটা ইমপ্যাক্ট পড়ে রবির দৃষ্টির সামনের ভাবটিতে বা সামনের রাশিটাতে, সেটাকে নিয়ে আমরা বেশি নাড়াচাড়া করব না। যদি নাড়াচাড়া করি সেখান থেকে স্ট্রাগল হওয়া স্টার্ট হয়ে যায়। তখনই আমাদের জীবনে আমরা সফল হতে পারি না। অনেকেই দেখবেন বলবেন যে আমি কিন্তু পরিশ্রম করছি হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করবেন, দেখবেন রবি যেখানে বসে আছে তার সামনের যে ভাবটা বা রাশিটা রয়েছে সেটা ওরিয়েন্টেড সে কিন্তু বারবার অ্যাক্টিভ করতে চায়। মানে ধরুন কারো দ্বাদশে রবি আছে, তার মানে ষষ্ঠে দিয়েছে, তাহলে ঝুট ঝামেলাকে এড়িয়ে চলা উচিত। এ নিজে যেচে বুঝে দেখবেন ঝুট ঝামেলা। যারা আরকি সফল হচ্ছে না, যারা ব্যর্থ হচ্ছে দেখবেন সে নিজে যেচে বুঝে প্রতিবাদ করা, নিজে যেচে বুঝে ঝামেলা করা, নিজের পিছনে ইয়ে করা, মানে নিজে থেকে করা। আজকে যার দ্বাদশে রবি আছে তার প্রধান কাজ হচ্ছে অপোজিট ব্যক্তি যদি আমার প্রতি তেড়ে আসে ভাইয়ে, প্রতিবাদ করুন, বাস বেশি না, সরে আসুন। বেশি জড়ান না। যত দূরে থাকবেন, যত সরে থাকবেন আপনার কর্মজীবন তত সুন্দর হবে। আপনাকে যদি কেউ খারাপ কথা বলল, আপনি যদি রিঅ্যাক্ট করেন দ্বাদশে রবি আছে, তাহলে বিশ্বাস করুন আপনি আর ক্যারিয়ারে বেশিদিন টিকতে পারবেন না। আপনাকে রিঅ্যাক্ট করলেই চলবে না। কারণ 6 হাউস আমাদের ঝুট ঝামেলার ঘর, সেভাবে আমাদের কর্মেরও ভাব, জীবিকারও ভাব। তাহলে প্রধান অন্যতম কাজ হচ্ছে যখনই আমরা কারো বার্থ চার্ট দেখবো, ওই রবির দৃষ্টিটা না একটা বিশেষভাবে কিন্তু ফলপ্রদ হয়ে থাকে। আজকে যারা সফলতার দিকে যদি মনে করেন যে হ্যাঁ আমি সফল হয়েছি, আমি বেটার জায়গায় আছি, তার প্রধান অন্যতম কারণ হচ্ছে আপনার রবি যেখানে দৃষ্টি দিয়েছে আপনি সেটাকে নিয়ে প্রাউড করেন না। আপনি সেটাকে নিয়ে গর্ব করেন না। আপনি সেটাকে নিয়ে ঝুট ঝামেলা পাকান না। আপনি এভয়েড করে চলেন। কারণ রবি তো ওটাকে অ্যাক্টিভ করে রাখছে। এবার যখন আপনি নেগেটিভটাকে নিয়ে নিচ্ছেন, তাহলে বাকি যে পজিটিভ রেজাল্টটা তাহলে ও আর দিবে না। সেটা খারাপ হবে। এই কারণে। এইজন্য দেখবেন কারোর লগ্নে রবি আছে। তাহলে সে তার সপ্তমে দৃষ্টি দিয়েছে। কারণ লগ্নে রবি থাকলে সপ্তম ভাবে তার সপ্তম দৃষ্টি। তাহলে আপনার পার্টনারকে নিয়ে বেশি প্রাউড করা যাবে যদি বিবাহিত হন। যদি বিবাহিত না হন তাহলে আপনি যে সমস্ত কাজগুলি করছেন বা আপনি যাদের সাথে রয়েছেন, "আরে দেখেছিস আমার তো লোকাল এমএলএ এর সাথে উঠা বসা, এমপির সাথে উঠা বসা।" মানে এটা আলাদা একটা ভাব আরকি। বিশ্বাস করুন সে লাইফে, আর দেখবেন লগ্নে যাদের রবি আছে তার সত্যিই উঠা বসা হয়। এটা হয় না এটা কিন্তু বলছি না। বাস্তবটা হয়। কিন্তু যারা এটাকে প্রাউড করে না। ঠিক আছে সবাই মিশে আমার সাথেও পরিচয় আছে। লগ্নে রবি কিন্তু হাই লেভেলে মানুষের সাথে উঠা বসা করায়। কারণ সপ্তমে দৃষ্টি দেয়। সপ্তম ভাব তো আমাদের অপর পক্ষের ভাব। সপ্তম ভাব তো আমাদের পাবলিকের ভাব। সেইজন্য দেখবেন তাদের কিন্তু হাইলি পরিচিত থাকে। হাইলি এমএলএ, এমপি, হয়তো চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার এই বড়, বড় লেভেলের সাথে পরিচিত থাকে। সেটাকে প্রাউড যখনই করবে না দেখবেন তার লাইফে স্ট্রাগল শুরু হয়ে গেছে। সে ব্যবসা করলে ব্যবসা চলছে না, ডুবে যাচ্ছে। তাই আপনার মোদ্দা কথা হচ্ছে যারই জন্মছক দেখবেন সানকে দেখুন। সান কোথায় আছে? সান যেখানে আছে তার সপ্তম দৃষ্টি যেখানে পড়েছে সেটাকে নিয়ে বেশি প্রাউড করা যাবে না। সেটাকে নিয়ে বেশি অহংবোধ টানা যাবে না। যদি এনেছেন তাহলে আপনি জীবনে সমস্যা পাচ্ছেন। যে বা যারা সমস্যা পাচ্ছেন ভেবে দেখবেন তার প্রধান অন্যতম কারণই হচ্ছে যে আচ্ছা সমস্যা বলতে আমি এখানে কিন্তু ডাইরেক্ট আপনার জীবনে প্রতিষ্ঠা, আপনার জীবনে কেরিয়ার, আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক অবস্থা আমি এগুলির ব্যাখ্যা করছি। সমস্যা বলতে আমি কিন্তু আপনার বিবাহিত জীবন বলছি না। সমস্যা বলতে আমি আপনার আদার্স লাইফ বলছি না। সমস্যা বলতে ডাইরেক্ট আপনার অর্থজীবন, আপনার কর্মজীবন, ঠিক আছে? বা আপনি যে জীবিকার সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত লাইফস্টাইলকে বোঝাচ্ছে। আর যারা বেকারত্ব, যাদের লাইফে সাফার রয়েছে, তারা মেক্সিমাম মোর দ্যান ক্ষেত্রে এটাই দেখা যায় সান যেখানে বসে আছে তার অপোজিট ভাব নিয়ে এরা ভুলভাল করে। তা যার নবমে শনি, থার্ড এ যেহেতু দৃষ্টি দিয়েছে, এমন সঙ্গ দোষ বানাবেন না।
তাহলে গেইছেন, খতম, ওখানেই এন্ড। অষ্টমে আছে, দ্বিতীয় যদি দৃষ্টি দিয়েছে, বেশি ফ্যামিলি নিয়ে, আরে ভাই ফ্যামিলি তো ভালো, খারাপ কি আছে? কিন্তু লোকের সামনে আপনি যে যে ব্যর্থ হচ্ছে সে বলবেই। যার দ্বাদশে রবি সে ষষ্ঠে সে ঝামেলা পাকাবেই। নিজে ঝামেলা পাকাবে। উল্টো-পাল্টা কথা বলে ঝামেলা পাকাবে। উল্টো-পাল্টা না করা দরকার হলেও সে করে গিয়ে ঝামেলা পাকাবে। কি দরকার ভাই? তাহলে ছেড়ে দিন না। বিশ্বাস করুন, ওইভাবে যে পজিটিভনেসটা আছে অন্তত কর্মের দিক থেকে। আরে শানই তো। আজকে আমরা নাম যশ কার হাতে, কার কাছে পাই? আরে রবির কাছেই তো পাই। আজকে কোনো মানুষ যখন খুব বেশি সফল হয়, এত নাম যশ প্রভাব প্রতিপত্তি আসে কোথা থেকে? রবি গ্রহর কাছ থেকেই আসে। এত বদনাম কার কাছ থেকে আসে? সেই রবি গ্রহের কাছ থেকেই আসে। তাহলে একজনের কাছে নামও আছে আবার বদনামও আছে। আপনি চুজ করুন কি নেবেন। এইজন্য বলছি, যদি জীবনে সাফার পাচ্ছেন, কর্মজীবনে বা ক্যারিয়ারের ক্ষেত্রে, তাহলে এটা মাথায় রাখুন যে অন্তত রবি যেখানে দৃষ্টি দিচ্ছে সেটাকে নিয়ে একটু সাইলেন্ট থাকুন, শান্ত থাকুন, বেশি অ্যাগ্রেসিভ দেখিয়েন না। ধরুন কারো 4th হাউসে রবি আছে, তাহলে 10th এ দৃষ্টি দিয়েছে, তাহলে এটাও কনফার্ম যে সেই জাতক বা জাতিকা প্রাউড করার জন্য কি পাবে? তার সামাজিক স্ট্যাটাস। তাহলে সে কিন্তু নর্মাল চাকরি করবে না বা নর্মাল জায়গায় কাজ করবে না, উচ্চ পদাধিকারী হবে বা বেটার জায়গায় থাকবে, তবে না সে প্রাউড করবে। আর প্রাউড করার চক্করে বা পরিবার তার খুব বেটার হবে, সেটাকে নিয়ে প্রাউড করতে চাইবে, কারণ 10th হাউস বোঝাচ্ছে সামাজিক স্ট্যাটাস, বাস খাতাম, তার কর্মক্ষেত্র কর্মজীবন খাতাম। সে আর বেশি এগাতে পারবে না, সে বেশি দূর সাকসেস বা সফলতা পেতে পারে না। আমরা যখনই কারো যখন বাচ্চার দেখি, দৃষ্টির বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু দেখতে হবে। দৃষ্টির বিষয়টা যদি আমরা গুরুত্বপূর্ণভাবে দেখি তাহলে হবে। আমরা গত যে ক্লাস ছিল বুধবারে, সেখানে আমরা কিন্তু ভাবের কথাটা পড়েছিলাম এবং আমি ক্লিয়ারলি বলেছিলাম যে ভাবটা কিন্তু পড়ে নিতে হবে, কারণ পরবর্তী টপিকে ভাবগুলি রাখবে। হ্যাঁ, একটু কষ্টকর হবে মনে রাখা, কিন্তু আমরা তো জ্যোতিষী হব না, অ্যাস্ট্রোলজার হব, আমাদেরকে তো মনে রাখতেই হবে প্র্যাকটিস করে করে। ছাড় তো নেই যে আমরা ছাড় দিতে পারি, তাহলে হবে না। হ্যাঁ, মানছি আপনারা গার্হস্থ্য জীবনে আছেন, কেউ কর্মজীবনে রয়েছেন, অধিক ব্যস্ত আছেন, কিন্তু যেহেতু সময় বার করে সিদ্ধান্ত নিয়েছেন যে আলমারাকাষ্ট বৌদ্ধিক একাডেমিতে পড়বেন, 1টি বছর সময় দেবেন, তাহলে সেই সময়টা অন্তত যেন 1 ঘন্টা করে প্রতিদিন দিয়েন। ওই স্যার ক্লাস নিচ্ছে বুধবার, বুধবারে ক্লাস হয়ে গেল, বাস 2 ঘন্টা খতম, এমনটা করলে হবে না কিন্তু। বহু দূর এগাতে পারবেন না। আপনাকে যেহেতু টাইম বার করেছেন শিখবেন বলে, তাহলে টাইম বার করতে হবে আপনাকে। কিসের জন্য? পড়াশোনার জন্য। প্রতিদিন অন্তত 1 ঘন্টা, বেশি চাইছি না। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পড়তে বসলে 23 ঘন্টা আপনার আশা করি সব কাজ হয়ে যাবে। তাতে আপনার ফ্যামিলি থাকুক, আপনার চাকরি জীবন থাকুক, আপনার কর্মজীবন থাকুক, সমস্ত কিছু হয়ে যাবে। বাস এইভাবে জীবন চললেই হবে। তাহলে প্রথমত হচ্ছে লিখে রাখবেন পয়েন্টটা যে সান যেখানে দৃষ্টি দেয় সেইটাকে নিয়ে বেশি আমরা অ্যাক্টিভ করবো না নেগেটিভলি। যদি অ্যাক্টিভ করি তাহলে সেটা আমাদের কর্মজীবনের জন্য নেগেটিভ বা মানে খারাপ প্রভাব ফেলতে জন্য অ্যাক্টিভ হয়েছে। যার যথেষ্ট পরিমাণ খারাপ, যার যথেষ্ট পরিমাণ নেগেটিভ, যার যথেষ্ট পরিমাণ আমাদের জীবনে খারাপ দিকে প্রভাবিত করে। আমি বহু মানুষের সাথে কথা বলে দেখেছি। আমি তাদেরকে শুধু এই গুণাবলীটা, আমি অনেক বাচ্চার দেখি ভালো, ভালো জন্মছক। তাদের শুধু এই গুণাবলীটা চেঞ্জ করেই সে সফল হয়ে যায়। আমি চেঞ্জ করে দিচ্ছি না, চেঞ্জ তো সে করছে। আমি জাস্ট একটা পরামর্শ দিচ্ছি যে আপনার এই কোয়ালিটিটাকে আপনি পরিবর্তন করে নিন। দেখুন তারপরে আপনি অতি অবশ্যই কিভাবে আপনার পরিশ্রম অনুসারে আপনি সফল হচ্ছেন। তা যখনই আমরা দৃষ্টি দেখবো তাহলে প্রথমত সবথেকে 8টা গ্রহে যে দৃষ্টি পড়লাম তার মধ্যে রবি গ্রহের স্পেসিফাইক ভাবে দৃষ্টির কথা বললাম, যেখানে এতটা পরিমাণ পজিটিভনেস বহন করে। অনুরূপ ভাবে বাকি গ্রহগুলি সপ্তম দৃষ্টির কথা আমরা পূর্বেই বললাম যে কি বললাম, যে শুভ গ্রহের সপ্তম দৃষ্টি
শুভ হয়, অশুভ গ্রহের সপ্তম দৃষ্টি অশুভ হয় বা সমস্যা প্রদান করে। এবার শুভ গ্রহের সপ্তম দৃষ্টি বলতে যেমন বৃহস্পতি শুভ গ্রহ, শুক্র শুভ গ্রহ, চন্দ্র শুভ গ্রহ, বুধ শুভ গ্রহ। তাহলে এদের যেহেতু সপ্তম দৃষ্টি যেখানে পড়বে সেখানে আমরা অনেকাংশ শুভ ফল বা অনেকাংশ পজিটিভনেস পেতে পারি। অনুরূপভাবে শনি, মঙ্গল, রাহু এরা যে অশুভ গ্রহ, এদের সপ্তম দৃষ্টি যেখানে পড়বে সেখান থেকে আমরা অশুভ বা খারাপ ফল বা সমস্যা ওখান থেকে পেতে পারি। যেহেতু সপ্তম দৃষ্টি পড়লেন, সপ্তম দৃষ্টি পড়ার সাথে সাথে একটা বিষয় আমাদেরকে খুব মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যখন দৃষ্টির কথা পড়বে না, তখন এই সপ্তম দৃষ্টির মধ্যে একটা সমসপ্তম দৃষ্টির কথা পাই। শুধু সপ্তম দৃষ্টির কথা পাই আর একটা সমসপ্তম দৃষ্টির কথা পাই। তো এই সমসপ্তম দৃষ্টিটা কি এটা একবার বুঝে নিতে হবে। খুব সহজ। যখন কোনো গ্রহ একে অপরকে মানে একে অপরকে সপ্তম দৃষ্টি দেয়। সপ্তম আদার্স দৃষ্টির কথা এখনো পড়াইনি কিন্তু আমি। যখন কোনো দুটি গ্রহ একে অপরকে সপ্তম দৃষ্টি প্রদান করে থাকে তখন আমরা সেই গ্রহটিকে সমসপ্তম দৃষ্টির অন্তর্ভুক্ত ফেলি। কিরকম ভাবে? ধরুন কারো জন্মছকে দেখলাম মেষ রাশিতে রবি অবস্থান করছে এবং তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে। তাহলে রবি আর মঙ্গল একে অপরকে কি দৃষ্টি প্রদান করছে? সমসপ্তম দৃষ্টি প্রদান করছে। সমসপ্তম দৃষ্টির একটু আলাদা প্রেডিকশনের সময় একটু আলাদা ইমপ্যাক্ট বহন করে আনে। সমসপ্তম দৃষ্টিকে গ্রহগত কনজাংশন বা কম্বিনেশনের মধ্যে ধরা হয়। সমসপ্তম দৃষ্টিকে গ্রহগত কনজাংশন বা কম্বিনেশনের মধ্যে ধরা হয়। কিরকম জিনিস? ধরুন আপনার বাচ্চাতে কোনো একটা পার্টিকুলার রাশি বা ভাবে রবি আর মঙ্গল একসাথে আছে, যা ফল দেয় সমসপ্তমে রবি মঙ্গল থাকলে সেম রেজাল্ট ফল দিতে সক্ষম হয়। সেই রকমই কনজাংশন বা কম্বিনেশনের মধ্যে ফেলে থাকে। তাহলে ইন জেনারেলি কোনো গ্রহ কাউকে যদি দৃষ্টি দেয়, আদার্স দৃষ্টি সেটা আপাতত পড়াচ্ছি না, সপ্তম দৃষ্টি যেহেতু পড়াচ্ছি। আদার্স দৃষ্টির ক্ষেত্রে সেক্ষেত্রে কম্বিনেশন নাও হতে পারে। কিন্তু সমসপ্তম দৃষ্টির ক্ষেত্রে অতি অবশ্যই কম্বিনেশন দেখতে পাবো। তাহলে যখনই কারো জন্মছক দেখবো বা কারো বার্থ চার্ট চেক করব তখন আমরা দেখব যে কোন প্ল্যানেট যেইভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি সেখানে আর কোনো গ্রহ আছে কিনা। যদি থাকে তাহলে তারা একে অপরকে কি দৃষ্টি দিচ্ছে? সমসপ্তম দৃষ্টি দিচ্ছে। এই সমসপ্তম দৃষ্টিতে একজন জয়ী হয়, একজন পরাজয়ী হয়। কোনো একটা গ্রহের রেজাল্ট বেশি দেখা যায় আর একটা গ্রহ একটু হলেও নেগেটিভ হয়ে যায়। কোনো একটা গ্রহ পজিটিভ হতে থাকে আর কোনো একটি গ্রহ নেগেটিভ। কারণ দুটো তো সম হিসাবে ফল দিতে পারবে না। একজনকে স্পেসিফাইড ভাবে গুরুত্ব বেড়ে যাবে আর একজনের গুরুত্ব বাড়বে না। এটাকে মনে রাখা খুব সহজ। মনে রাখতে গেলে একটু আরো পরবর্তী ক্লাসগুলো করতে হবে ডিটেলসে জানার জন্য। এটার জন্য প্রথমত মাথায় রাখতে হবে যেটা হচ্ছে যে ইন জেনারেলি এবং প্রাথমিকভাবে রবি গ্রহের দৃষ্টির দ্বারা সামনের গ্রহের কোনো দৃষ্টির ইমপ্যাক্ট পড়ে না। মানে রবির সাথে যেই সমসপ্তম দৃষ্টি করবে কে জিতবে? রবি জিতবে। রবি পাওয়ারফুল হয়। কারণ আমরা একটু আগে পড়লাম যে রবি সর্বোচ্চ পাওয়ারফুল, তার সপ্তম দৃষ্টি সর্বাধিক পাওয়ারফুল। এত পাওয়ারফুল যে চন্দ্রমাকে সম্পূর্ণ বলবত্তা প্রদান করতে পারে রবি একটা জায়গা থেকে। কিন্তু এই রবির দৃষ্টির ক্ষমতা সেটা হচ্ছে শুধুমাত্র দিনে, রাত্রিতে নয়। অর্থাৎ রবি যেহেতু দিনে বলবান হয়, রবি যেহেতু কখন বলবান হয়? দিনে বলবান হয়। তাই রবির সাথে যেই গ্রহ আপনার সমসপ্তমে পড়বে সে জাতক দিনে জন্মগ্রহণ করেছে কিনা এটা দেখতে হবে। জ্যোতিষের ভাষায় দিন আর রাত্রি কেমন এটা আগে বুঝে নিই, তাহলে দিনটা বুঝতে পারবো। জ্যোতিষের ভাষায় দিন হচ্ছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়ার সময়কে দিন বলা হয়। সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য উদয়ের আগে পর্যন্তকে রাত্রি বলা হয়। এখানে ভোরবেলা সন্ধ্যেবেলার কোনো গল্প নাই। ঠিক আছে? এখানে দুরকম আমরা পাই। ঠিক আছে? দেখবেন এখান থেকে অহরাত্র থেকে হোরা শব্দ যেতে এসেছে। এই হোরা কথারই অর্থ হচ্ছে দিন আর রাত্রি। যেখানে দিন বলতে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য উদয়ের আগে পর্যন্ত সময়কে রাত্রি বলা হয়ে থাকে। ওকে? জ্যোতিষের ভাষায়। তাহলে আপনি যখন বার্থ চার্ট দেখবেন সেই হিসেবে টাইম দিয়ে আপনাকে বিবেচনা করে বলতে হবে যে দিন আছে না রাত্রি আছে। তাহলে দিনে জন্মগ্রহণ করলে আমরা
রবি গ্রহের ইম্প্যাক্ট, রবির সাথে যেই সমসপ্তম করুক না কেন রবি জিতবে, এটা বলতে পারি। একটা সহজ ভাষায় বুঝুন। দেখুন আমাদের আকাশে এত তারা আছে, এত নক্ষত্র আছে, দিনের বেলায় কি একটাও দেখতে পাই? দিনের বেলায় কি আকাশে কি একটাও তারা দেখা যায়? বা একটাও দেখুন তারা তো এক জায়গায়ই আছে না? বা ঘুরছে, ধরুন যাই বলুন না কেন? কিন্তু দিনের আকাশে দেখতে পাই না। কেন পাই না? কারণ রবি যখন উদিত হয়, বাকি সমস্ত গ্রহ নক্ষত্র কি হয়? অস্ত চলে যায়। তাদেরকে আর দেখা যায় না। রবির এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, দিনের আকাশে তো আমরা দেখতে পাই না। কিন্তু রাতের আকাশে সূর্য যখন ডুবে যায়, অস্ত চলে যায়, তখন অতি অবশ্যই সমস্ত যেসব কালপুরুষের বলুন, সপ্তর্ষি মণ্ডলের বলুন, বা ধ্রুবতারার কথা বলুন, যেকোনো কথা বলুন না কেন, আপনারা রাতের আকাশেই দেখতে পান। তাহলে কার দ্বারা? রবি যখন থাকছে, বাকি কি কোনো নক্ষত্রর কি সেই প্রভাব নেই? আছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? নেই। কারণ এতটা তার ক্ষমতা। এইজন্য দিনের বেলায় মানে রবির সাথে যে সমসপ্তমে যাক না কেন, কে জিতবে? অতি অবশ্যই রবির মধ্যেই সেই ক্ষমতাটা আছে। আর রাতের বেলায় হলে সেক্ষেত্রে রবির নাও থাকতে পারে। সেক্ষেত্রে নাও থাকতে পারে। সেটা প্ল্যানেট হিসাবে ভ্যারি করে। সেটা প্ল্যানেট হিসাবে ভ্যারি করে। সমসপ্তমের ক্ষেত্রে প্ল্যানেট হিসাবে ভ্যারি করার জন্য আমি একটা রুল বলেছিলাম কিনা সেটা একবার বলে দিয়ে সেটা একবার নোট ডাউন করে নিতে পারেন। ঠিক আছে? কখন কোন সময় গ্রহরা বলবান হয় এটা একবার লিখে নিন। না বলেছিলাম আগের ক্লাসে? না বলেননি। বলেন নাই স্যার। না বলেছেন স্যার, বলেছেন। ঠিক আছে লিখে নিন, ক্ষতি নাই। চন্দ্র, মঙ্গল আর শনি রাত্রে বলবান হয়। বৃহস্পতি আর রবি মনে হচ্ছে দিনে। রবি, বৃহস্পতি, শুক্র দিনে বলবান হয়। আর বুধ দিন রাত্রি উভয় সবসময় বলবান হয়। বুধ গ্রহটি সবসময় বলবান হতে দেখা যায়। তাহলে বুধ সবসময় মানে 24 ঘন্টায় বলবান থাকে। রবি, বৃহস্পতি আর শুক্র দিনে বলবান হয়। আর শনি, মঙ্গল আর চন্দ্র রাত্রে বলবান হয়। ঠিক আছে? এবার আপনারা সেই হিসাবে মনে রাখলেই হবে। এবার ধরুন তাহলে বুধ যেহেতু সবসময় বলবান হয়, বুধ যেহেতু সবসময় বলবান হয়, ঠিক আছে? বুধ সবসময়। তাই ইন জেনারেলি বুধের নেগেটিভটা সেভাবে আসতে দেয় না। ধরুন কথার মানে বলছি, রবি বুধ সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, এই গল্প জীবনও বলবেন না। কারণ কোনোদিনও রবি সপ্তমে রবি বুধ আসতে পারে না। রবি সপ্তমে শুক্র কোনোদিনই আসতে পারে না। ঠিক আছে? তাহলে বুধ আর শুক্র এই লিস্ট থেকে বাদ। বুধ আর শুক্র রবির লিস্ট থেকে বাদ। কারণ ওরা কোনোদিনই তার সপ্তমে আসতে পারে না। গ্রহগত যদি আপনারা ভ্রমণটা দেখেন তাহলে সেটা আসবে না। কোনোদিনই সম্ভব না। ওকে? তাহলে পড়ে রইল চন্দ্র, মঙ্গল, শনি আর বৃহস্পতি। ঠিক আছে? চন্দ্র, মঙ্গল, শনি আর বৃহস্পতি এরা। আমরা চন্দ্র, মঙ্গল, শনি, বৃহস্পতি যেই আসুক না কেন সবাই দিনে গায়েব। এবার রাত্রে। তাহলে রাত্রে চন্দ্র বলবান হয় এটা তো সবাই জানি। এখনই বললাম। সমসপ্তম দৃষ্টিতে কেউ ধরুন পূর্ণিমাতে হয়েছে, সে রাতের বেলায় জন্মগ্রহণ করেছে, তাহলে বেশি রবি পাওয়ারফুল না চন্দ্র বেশি পাওয়ারফুল? অবশ্যই রবি। চন্দ্র। অবশ্যই চন্দ্র। চন্দ্র। রাত্রিতে হয়েছে, চন্দ্র পাওয়ার। দিনে হয়নি তো, রাত্রি হয়েছে। দিনে হলে পূর্ণিমাতেই হয়েছে ধরলাম, কিন্তু রবিচন্দ্র দিনে জন্মগ্রহণ, তখন সকাল 10টায় জন্মগ্রহণ করেছে, তাহলে রবি থাকবে, চন্দ্রকে আসতে দেবে না। চন্দ্র কখন আসবে? সে ব্যক্তি সে পূর্ণিমাতে রাত্রি জন্মগ্রহণ করেছে। ঠিক আছে? ওকে? আচ্ছা যাই হোক, বাকিগুলি যদি বলা হয়, ধরুন রবি শনি দিনে আসবে না, শনি রাতের বেলায় এলে পাওয়ারফুল পেতে পারে। ঠিক আছে? রবি বৃহস্পতি দিনে না রাত্রে? দিনে। দিনে। দিনে তো রবির কাছে কেউ আসবে না, আমি ওই জন্যই ইচ্ছা করে প্রশ্নটা করলাম। দিনে রবির কাছে বা সানের কাছে কেউ আসতে পারবে না, দিনে অলওয়েজ রবি। তাহলে এবার রাত্রে তো বৃহস্পতি বলবান হয়, এটা তো বলি নাই আমি। ঠিক আছে? সেটা আপনাকে প্রাসঙ্গিক ভাবে দেখতে হবে যে সে মিত্র রাশি না শত্রু রাশিতে আছে, তার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে হবে। যে ইন জেনারেলি বৃহস্পতি নেগেটিভ হয় না যেহেতু বলি, তাই বৃহস্পতিকে আমরা তুলনামূলক রাত্রে পজিটিভ হিসাবে চিহ্নিত করতে পারি। ওকে? আর মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল কখন বলবান হয়? এখনই বললাম, রাতে। রাত্রে বলবান রাতে হয়। রাতে। তাহলে রবি মঙ্গল যদি একে অপরকে সমসপ্তম দৃষ্টি দেয়, তাহলে রাত্রে কে ভিন্ন হবে? মঙ্গল। মঙ্গল ভিন্ন হবে। ঠিক আছে? এইভাবে আপনারা এই ট্যালিটাকে খাটিয়ে নেবেন।
আর এই বিষয়ে বলতে গেলে বাকি আর কভার করা হবে না। আর এর বিষয়ে যদি বলতে চাই, ওকে, সেটা আপনারা লিখে নিয়েন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয় শুধু এখানে অ্যাড করব, সমসপ্তম দৃষ্টিতে আহ, এই যে বললাম একটা পজিটিভ হয়, এই পজিটিভের মধ্যে একটা পজিটিভ দেখা যায়, সেটা উচ্চস্থ গ্রহের, এই পয়েন্টটা লিখে রাখুন। মানে ধরুন শনি মঙ্গল ধরুন সমসপ্তমে দৃষ্টি দিয়েছে একে অপরকে, তাহলে যদি বলা হয় দিনে হোক বা রাতে হোক, যে সময় জন্মগ্রহণ হোক না কারণ, এটা কিন্তু আমি দিনে রাতে দিয়ে ভেরিফাই করছি না, এটাকে আমি যে কোনো 24 ঘন্টার মধ্যে জন্মগ্রহণ করতে পারে, তাহলে সেখানে বেশি পজিটিভ রেজাল্ট কাল আসবে, উত্তর হবে মঙ্গলের। কারণ মঙ্গল শনির ঘরে এক্সল্টেড হয়, মঙ্গল গ্রহ শনির ঘরে উচ্চস্থ হয়, তাহলে মঙ্গল শনি যখনই কম্বিনেশন হবে আপনি কাকে বেশি পজিটিভ পাবেন? মঙ্গলকে বেশি পজিটিভ পাবেন। এই জন্য দেখবেন মঙ্গল শনি সমসপ্তমী দৃষ্টি দিয়েছে, তার কর্ম ভালো হোক আর না হোক, তার ভূমি আছে, তার ল্যান্ড আছে, তার জমি আছে, পাবেনই পাবেন। কারণ কি? কারণ হচ্ছে মঙ্গল শনি যখন সমসপ্তমে দৃষ্টি দেয় তখন মঙ্গল পাওয়ারফুল হয়ে যায়, কারণ মঙ্গল ইন জেনারেলি মকর রাশি তেই এক্সল্টেড হয় বা উচ্চস্থ হয়, সেই কারণে। ঠিক আছে, এটা একটা নেগেটিভ কম্বিনেশনের মধ্যে আমি একটা পয়েন্ট শেয়ার করে রাখলাম, যখন এক্সল্টেড বলবো আরো বিস্তারিত ভাবে আলোচনা করবো। ওকে, সমসপ্তম দৃষ্টির কথা বললাম। সমসপ্তম দৃষ্টির ক্ষেত্রে আর একটা পয়েন্ট যেটাকে আমাদেরকে মনে রাখতে হবে, সেটা লিখে রাখুন, সেটা হচ্ছে যে যখন সমসপ্তম, এই যে বললাম মঙ্গল আর শনি দুটো কি শুভ না অশুভ ছিল? অশুভ। অশুভ। ছিল, যার মধ্যে কে জিতছিল? মঙ্গলকে উইনে রাখছিল, মঙ্গল। কারণ মঙ্গল মকর রাশিতে এক্সল্টেড হয়। এই জন্য দেখবেন মঙ্গলে, যেমন মঙ্গল শনি সমসপ্তম হলে মঙ্গলের গুণাবলী সর্বাধিক বেশি পাওয়া যায়, শনির গুণাবলীর তুলনামূলক কম পাওয়া যায় তখন। কিন্তু যদি সাপোজ এই যে দুটো অশুভ গ্রহ সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, তাহলে দুটো খারাপ জিনিস সংঘাত হলে বিস্ফোরণ হবে, দুটো খারাপ জিনিস সংঘাত হলে বিস্ফোরণ হবে, মানে সোজা কথায় নেগেটিভ হবে দুটো খারাপ জিনিস যদি সংঘাত হয়। ঠিক আছে, তার মানে ধরুন আপনি ধরুন বলতে চাইছি যে ধরুন এই ব্যক্তি এইদিকে কোনো কিছু আঘাত করতে চাইছে, এই ব্যক্তি কোনো কিছু আঘাত করতে, তাহলে দুটো আঘাতে গিয়ে ক্ষতি তো হবে, কারণ আঘাত তো কোনোদিন ভালো হতে পারে না, তাই না? তাই যখনই দুটো অশুভ গ্রহ একে অপরকে সমসপ্তম দৃষ্টি দেয়, তার মধ্যে কিন্তু অনেক নেগেটিভ তত্ত্ব লুকানো থাকে জীবনে, সমস্যার জন্য বা প্রবলেমের জন্য। ওকে, ঠিক অনুরূপ ভাবে দুটো শুভ গ্রহ যখন একে অপরকে দৃষ্টি দেয়, তাহলে অনেক কি লুকানো থাকে? সুযোগ বা সুবিধা। লুকানো থাকে। ধরুন আমি বলছি বৃহস্পতি বসে আছে, রবি বসে আছে, রবিকে আমরা শুভ হিসেবে বিবেচিত করেছিলাম, বা বৃহস্পতি বসে আছে, বুধ বসে আছে, একে অপরকে সমসপ্তম দৃষ্টি দিচ্ছে, এটা পজিটিভ বা এটার গুণাবলীকে ভালো ফুটিয়ে তুলবে। তাহলে তাহলে শুভ গ্রহের সমসপ্তমকে সেটা আমাদের বার্থ চার্টে শুভত্ব বাড়িয়ে তোলে, আর অশুভ গ্রহের সমসপ্তমকে আমাদের বার্থ চার্টে কি বাড়িয়ে তোলে? শুভ না অশুভ? অশুভ। ভেরি গুড, অশুভত্বকে বাড়িয়ে তোলে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন, আর বাকি যেমন পড়ালাম সেইভাবে মনে রাখবেন। আর কোন রবি গ্রহের সপ্তম দৃষ্টির কি ফল বা ইত্যাদি গ্রন্থে লেখা আছে, আমি লাস্টে তাও একবার কভার করে দেবো, এখন সেই বিষয়ে বলছি না। এবার যে কথাটা আমাকে বলতে হবে, আমরা রবি গ্রহের সপ্তম দৃষ্টি পড়লাম, চন্দ্র গ্রহের সপ্তম দৃষ্টি পড়লাম, শুক্র গ্রহের সপ্তম দৃষ্টি পড়লাম, বুধ গ্রহের সপ্তম দৃষ্টি পড়লাম, বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি পড়লাম, শনিরও সপ্তম দৃষ্টি পড়লাম। এই সপ্তম দৃষ্টি ছাড়াও আমরা আরো কিছু স্পেশাল দৃষ্টি পাই। সপ্তম দৃষ্টিকে দেখবেন, আমি দেখবেন কমন দৃষ্টি বলে চিহ্নিত করছি, যেহেতু এই দৃষ্টিটা সবার আছে, সবার বলতে কেতু বাদ দিয়ে বাকি 8টি প্ল্যানেটেরই আছে। কিন্তু এছাড়া আমরা স্পেশাল দৃষ্টি পাই। স্পেশাল দৃষ্টি কিন্তু সবার নয়, সবার আছে। কার কার আছে স্পেশাল দৃষ্টি? আছে মঙ্গল গ্রহের আর শনি গ্রহের। যদি আমরা নবগ্রহে মানে যদি আমরা মানে কি বলবো গ্যালাক্সির কথা চিন্তা ভাবনা করে যদি বলি, প্রথমে রাহু কেতু তো এজেন্ট কারক গ্রহ না, তার তো ডাইরেক্ট অস্তিত্ব নাই, তার দুটো গাণিতিক বিন্দু না, নর্থ পয়েন্ট আর সাউথ পয়েন্ট। সেই অনুপাতে দাঁড়িয়ে বললে স্পেশাল দৃষ্টি আমরা শনি গ্রহের পাবো, মঙ্গল গ্রহের পাবো আর বৃহস্পতি গ্রহের পাবো। তাহলে স্পেশাল দৃষ্টি কটা পাচ্ছি? 3টে গ্রহের পাচ্ছি। কে কে নাম? মঙ্গল, বৃহস্পতি আর শনি। মঙ্গল, বৃহস্পতি আর শনি, মঙ্গল, বৃহস্পতি আর শনি। এবার এখানে একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কি বলুন তো? এবার প্রশ্ন হলো স্যার রবিকে কেন নাই, বুধের কেন নাই, শুক্রের কেন নাই, চন্দ্রের কেন নাই, কেনই বা আছে মঙ্গলের, বৃহস্পতি, শনি? এটাকে আমি ডিটেলসে বলবো না,
শুধু ভৌগোলিক ভাষায় একটা শব্দ হয় ইনার প্ল্যানেট আর আউটার প্ল্যানেট। যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা হয়তো সহজে এই ল্যাঙ্গুয়েজটা বুঝে যাবেন, যদি না বুঝেন আপনি গুগলে সার্চ করতে পারেন। শুধুমাত্র যদি দেখবেন আউটার প্ল্যানেট, যদি রাখা আউটার প্ল্যানেট দেখেন তাহলে নাম পাবেন মঙ্গলের, বৃহস্পতির আর শনির। ইউরেনাস নেপচুন আমি কথা বলছি না, যেহেতু আমরা এখানে ডাইরেক্টলি 3টে প্ল্যানেটকে নিয়ে কাজ করছে, সেখানে আপনারা জুপিটারকে পাবেন, মার্সকে পাবেন আর স্যাটার্নকে পাবেন। তাহলে এদেরই একমাত্র যেহেতু এরা আউটার প্ল্যানেট হিসেবে বিবেচিত হয়, তাই বিশেষ কিছু কারণে তাদের গুণাবলীর জন্য স্পেশাল দৃষ্টি দেওয়া হয়েছে। স্পেশাল দৃষ্টি দেওয়ার পিছনে নির্দিষ্ট কিছু ভাব চিহ্নিত করে দেওয়া হয়েছে। কিরকম? যেমন আমরা যদি খেয়াল করি মঙ্গল গ্রহের স্পেশাল দৃষ্টি দেওয়া আছে চতুর্থ আর অষ্টম, বৃহস্পতি গ্রহের স্পেশাল দৃষ্টি দেওয়া আছে পঞ্চম আর নবম, শনি গ্রহের স্পেশাল দৃষ্টি দেওয়া আছে তৃতীয় এবং দশম। এবার ধরুন মঙ্গলের চতুর্থ অষ্টম, বৃহস্পতির পঞ্চম নবম, আর আরেকটা কি বললাম শনি তৃতীয় দশম। এবার মাথায় এইটা প্রশ্ন আসা উচিত বা আসবেই আমাদের, কেন মঙ্গলকে চতুর্থ দেওয়া হয়েছে? মঙ্গলকে তো পঞ্চম দিতেই পারতো। অষ্টম বাই কেন দেওয়া হয়েছে? নবম দিতে পারতো। বৃহস্পতিকে পঞ্চম দেওয়া হয়েছে কেন? তৃতীয় দিতে পারতো। তাহলে এটাকে বিশেষ গুণাবলী বা বিশেষ তার কোয়ালিটি বা বিশেষ তার কার্যকারিতার জন্য তাকে এই অমুক দৃষ্টিটা কিন্তু দেওয়া হয়েছে। সহজ ভাষায় বলি, তখন আমি প্রথমেই ক্লাসের শুরুতেই বলে দিয়েছি যে যেহেতু আমরা চার্টগুলি পড়বো তার জন্য ভাব ভালো করে পড়তে হবে। ভাবেরও পিডিএফ দেওয়া, গ্রন্থেও লেখা আছে ফলিত জ্যোতিষে। সেখানে যদি আমরা পড়ি বা জানি তাহলে জানতে পারবো যে মঙ্গলকে চতুর্থ দৃষ্টি কেন দেওয়া আছে। ধরুন চতুর্থ হচ্ছে আমাদের পরিবার বা ফ্যামিলি, চতুর্থ হচ্ছে আমাদের পরিবার বা ফ্যামিলি কে নির্দেশ করে থাকে বা মাতৃর জায়গা। আর মঙ্গল হচ্ছে আমাদের সেনার কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আমাদের কিসের কারক গ্রহ? সৈন্য বা সেনার কারক গ্রহ। এই জন্য মঙ্গলের যখন চতুর্থ দৃষ্টি দেওয়া হচ্ছে এই কারণে, কারণ মঙ্গল সেই ভাবটিকে রক্ষা করতে চায় বা প্রোটেক্ট করতে চায়। আমি আরো সহজ ভাষায় বলি, ধরুন আমাদের দেশের সৈন্যরা বর্ডারে থাকেন, তারা আমাদের কাছে শ্রদ্ধেয়। কার জন্য? দেশের জন্য। দেশ কি? আমাদের মাতৃস্বরূপ বা দেশ হচ্ছে আমাদের একটা পরিবার। তাহলে আমাদের পরিবারের জন্য বা মায়ের জন্য সৈন্যরা কি করছে? তাকে রক্ষা করার জন্য লড়াই করছে কোথায়? সীমান্তে। ঠিক অনুরূপ ভাবে জন্মছকে মঙ্গলে চতুর্থ দৃষ্টি যেখানে পড়ে সেই ভাবটিকে প্রোটেক্ট করার জন্য লড়াই করতে চায়। সেই ভাবটিকে প্রোটেক্ট করার জন্য মঙ্গল কি করে? লড়াই করতে চায়। সেই ভাব ওরিয়েন্টেড জাতক বা জাতিকা খারাপ কিছু শুনতে পছন্দ করে না। সেই ভাব ওরিয়েন্টেড বিষয়ে জাতক বা জাতিকা এমন কিছু পদক্ষেপ অন্য কেউ নেক সেটাকে মেনে নিতে পারে না। ধরুন কারো জন্মছকে আপনি দেখলেন যে লগ্নে মঙ্গল বসে আছে, তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি চতুর্থ ভাবেই পড়েছে। আপনি যদি তাকে তার ফ্যামিলি বা মায়ের সম্পর্কে খারাপ কথা বলেন, বিশ্বাস করুন আপনাকে ছেড়ে কথা বলবে না। সে আপনাকে ছেড়ে কথা বলবে না। সে আপনাকে কিন্তু তার পরিবারের বিরুদ্ধে খারাপ বলার জন্য যা, যা বলার প্রয়োজন বা যা, যা করার প্রয়োজন সে কিন্তু নেবে। পরিবারের যদি কোনো সমস্যা হয় সে কিন্তু পাশে দাঁড়াতে চাইবে। কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেখানেই পড়ে সেখানকার বিষয়টাকে বা সেখানকার যে বিচার হয় ভাবটা, সেই ভাবটাকে কিন্তু প্রোটেক্ট করতে চায়। সবথেকে হাসি লাগে দ্বিতীয় মঙ্গল। কারণ এরা তাদের সন্তান বা এদের যদি প্রেম থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলুন না কেন, তাদের সম্পর্কে কিন্তু খারাপ কথা নিতে পারে না। তাদের সম্পর্কে খারাপ কিছু বললে এরা কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে, আপনার সঙ্গে প্রতিবাদ করতে চাইবে। তাহলে আপনারা তো ভালো জ্যোতিষ হয়ে গেলেন। তাহলে আপনি ওয়াইফের জন্মছকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেখানে পড়েছেন অন্তত তাকে সেই কথা নিয়ে কিছু খারাপ বলেন না, নাহলে ঝামেলা পেকে যাবে। তাই তো শিখছেন যে মঙ্গল ওই বিষয় নিয়ে যারই বাচ্চাটি যেখানে মঙ্গল থাকে সে ওটাকে খারাপ মেনে নিতে চায় না। তাহলে আপনি দেখলেন যে আপনার ওয়াইফের লগ্নে মঙ্গল আছে, তাহলে তার ফ্যামিলি নিয়ে কিছু বলেন না ভাই। যদি কিছু খারাপ লেগে থাকে সাইলেন্ট। এটা হাজবেন্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনি ফিমেল হন তাহলে আপনার হাজবেন্ডের লগ্নে মঙ্গল, তাহলে তার ফ্যামিলি নিয়ে কিছু বলেন না, সাইলেন্ট হয়ে যান। যদি দ্বাদশে মঙ্গল আছে তৃতীয় দৃষ্টি দিয়েছে তাহলে ভাই বোন নিয়ে ভুলেও কিছু বলেন না।
ভাই বোন নিয়ে ভুলেও কিছু বলেন না, মুশকিল হয়ে যাবে। তাহলে সহজ ভাষায় হচ্ছে মঙ্গল যেখানে বসে আছে সেই ভাব মানে যেখানে দৃষ্টি দিয়েছে চতুর্থ দৃষ্টি যেখান থেকে বসে সেই ওরিয়েন্টেড বিষয়ে খুব একটা কাউকে কিছু সেই জাতক বা জাতিকাকে বলবেন না। কারণ ওটা শুনলে সে ওই বিষয়ে অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেটাকে প্রোটেক্ট করতে চায়। সেটার বিষয়ে সে লড়াই করার জন্য এগিয়ে আসে। এটার কিছু ভালো দিক আছে। যেমন ধরুন, তৃতীয় মঙ্গল থাকলে তার চতুর্থ দৃষ্টি ষষ্ঠে পড়বে। তাহলে আপনার মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ রোগটা তো ওইখানে শত্রু না? 6th হাউস, ষষ্ঠ ভাব। তাহলে রোগ সহজে আপনাকে জড়িয়ে ধরতে পারবে না। আপনি ওটাকে প্রোটেক্ট করতে পারবেন। মানে আপনার শরীরের গঠন বলুন বা আপনার ব্লাডে এমন কিছু পজিটিভ দিক থাকবে যেগুলো আপনি সহজে রোগগ্রস্ত হতে পারবেন না। তাহলে এটা গুড, কারণ সেখানে আপনাকে প্রোটেক্ট করে সেভ করে রাখবে। বা ধরুন কোন শত্রু আপনাকে মোকাবিলা করতে চাইছে বা কোন শত্রু আপনার ক্ষতি করতে চাইছে, তৃতীয় মঙ্গল আছে, পারবে না। কারণ মঙ্গল ওখানে লড়াইয়ের জন্য অ্যাগ্রেসিভ, প্রোটেক্টেড রয়েছে। তা যখনই কারো বার্থ চার্টে খুলবেন যে মার্স কোথায় অবস্থান করছে, মঙ্গল। মঙ্গলের চতুর্দৃষ্টি যেখানে পড়ছে সেই ওরিয়েন্টেড বিষয়ে নিজেদের বাড়ির মেম্বার গুলাকে চটাবেন না, কারণ তাহলে বাড়িতে ঝামেলা লেগে যাবে। যেমন যেই বাড়িতে ঝামেলা বা সমস্যা হয় ওই বিষয়টা নিয়ে সমস্যা। ধরুন কারো ফ্যামিলিতে গেলেন, জন্মছকে দেখলেন যে 4th এ মঙ্গল বসে আছে। আপনি ডাইরেক্ট প্রেডিক্ট করুন। ঘরে যদি অশান্তি হয়, এর বিয়ে নিয়ে অশান্তি হয়? বলে হ্যাঁ। কারণ 4th এ বসলে সপ্তমে দৃষ্টি দেবে। কনফার্ম প্রেডিকশন। জিজ্ঞাসা করবেন, বলে হ্যাঁ এটাই তো। ওকে বিয়ে করতে বলি ও করতে চাইছে না, বা বিয়ে করেছে খালি হাসব্যান্ড ওয়াইফ। অশান্তির মেইন কারণ হয় সপ্তম ভাব। আমরা তত বলি তত শুরু হয়। তাই বেশি অ্যাগ্রেসিভ করবেন না। যখনই যেহেতু জ্যোতিষ শেখা মানে কি? খালি নিজেকে ভালো রাখা এবং নিজের পরিবারকেও ভালো রাখা। তার সাথে যদি ক্লায়েন্ট পান, ঠিক আছে? যদি চেম্বার প্র্যাকটিস করেন তাহলে মানুষকেও ভালো রাখতে পারবেন। কারণ আমার কাছে অনেকেই শেখেন, তারা শখে শিখেন। এমনটা নয় যে সবাই প্রফেশনালি আসতে চান। অনেকে ভালো অধ্যাপক, অফিসার মানুষ। তারা তো আপাতত কোনো প্ল্যানিং নেই। আফটার 60 হয়তো প্ল্যানিং হতে পারে। তাহলে আপাতত শখেই শিখছে বলতে পারি। তাহলে মার্স যখনই কারো বার্থ চার্টে থাকবে, যেখানেই প্লেসমেন্ট থাকুক না কেন, ফ্যামিলি মেম্বারদের বার্থ চার্টটাকে দেখে নেবেন যে তার কথায় মঙ্গল দৃষ্টি দিয়েছে। তাকে সেই বিষয় নিয়ে যেন কিছু বলব না। ঠিক আছে? যদি বলে দিই তাহলে বুঝবেন সমস্যা সৃষ্টি হবেই এবং সেটা অশান্তি ইত্যাদি শুরু হবে। সবথেকে মঙ্গল আমি দেখেছি এই যে অষ্টমে মঙ্গল থাকে না? অষ্টমে মঙ্গল থাকলে কোথায় দৃষ্টি দেবে? 4th দৃষ্টি একাদশে। দেখবেন যারই অষ্টমে মঙ্গল আছে না তাকে শুধু এটা বলবেন, "আরে কি করছিস রে? খালি বসে রয়েছিস, জীবনে কিছু করতে পারবি না?" বাস ওই নিয়ে ঝামেলা শুরু। "কি করছি না? আমি এত হার্ড ওয়ার্ক করছি। কি দেখছো?" দেখবেন যে ফ্যামিলিতে আপনি 8 এ মার্স আছে, তাকে 11th দিয়ে কিছু বলা যাবে না। সে দেখবেন সে সোসাইটিতে বেশি ইনভলভ, কারণ 11 সোসাইটির একটা বড় ভাব। তার বন্ধু পরিচিত শুরু সমস্ত সে এমন কিছু কথা বলে দেবে না, বাস, "এই তুই যাবি না বাইরে?" "যাবো না মানে?" এই কড়াই তুলে ছুড়ে দিল বা এই বালতি তুলে ছুড়ে দিল। বাস শুরু। তাহলে জানাটার মানে কি? যে আমরা জানতে পারছি যে এটা বার্থ চার্টে মঙ্গল যেখানটায় দৃষ্টি দেয় সেখানটা ওরিয়েন্টেড বিষয়ে জাতক বা জাতিকা এমন কিছু শুনতে পছন্দ করে না যেটা তার খারাপ লাগতে পারে। সেটা ভালোর জন্য বললেও কিন্তু আপনাকে একটু অন্যভাবে বোঝাতে হবে, ডাইরেক্টলি বললে হবে না। এই যে বললাম যাদের এই ২য় মঙ্গল আছে, যদি হাসব্যান্ড ওয়াইফ এর সমস্যা সৃষ্টি হয় ঝগড়া, তাহলে বুঝবেন ওই সন্তান নিয়ে, "এই সন্তান পড়তে বসছে না, মাইনেটা কে দেবে? ঠিক আছে? এই স্কুলে স্যার ডেকেছে, এই ম্যাডাম এই একটা এম কমপ্লেইন করেছে, ছেলে বদমাশি করে কাউকে এক ঘুষি দিয়ে দিয়েছে।" বাস সূত্রপাত। এই বাচ্চা খুলে দেখুন তখন সেকেন্ডেই মঙ্গল পাবেন। কত কথা মঙ্গল পাবেন, সেকেন্ডেই মঙ্গল আছে। তাহলে 4th এর যেটা আছে সেটা এবার কি বলুন তো, মঙ্গলটা প্রোটেক্ট করতে চাইছে না, রক্ষা করতে চাইছে সেটাকে। এবার রক্ষা করার জন্য যা করার দরকার, ঝগড়া করার দরকার হলে ঝগড়া করবে। স্টেপ নেওয়ার দরকার হলে স্টেপ নিয়ে নেবে। এইজন্য আমরা তবে এই মঙ্গলের 4th এর দৃষ্টি অনেক জায়গায় পজিটিভ। যেমন 6 এ দিলে পজিটিভ। যদি কারো ধরুন 10th এ মঙ্গল বসা আছে, তার মানে লগ্নে দিয়েছে, সেটাও পজিটিভ। কারণ আপনার বডিকে প্রোটেক্ট করবে, আপনার শরীরকে প্রোটেক্ট করবে। এটা পজিটিভ না? দেখবেন যাদেরই 10মে মঙ্গল আছে, বলে আমি না গাড়িতে বসেছিলাম, গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। কিন্তু আমি ঠিক ছিটকে বেরিয়ে গেছিলাম। বাকি কিছু সব গন্ডগোল হয়ে গেছে। মানে তার দেহে সেভাবে ক্ষতি করতে পারে না। মার্স যেহেতু লগ্নে দৃষ্টি দিচ্ছে 4th দৃষ্টি। অ্যাক্সিডেন্ট হবে না এটা কিন্তু বলিনি।
আরে হবে তবেই না প্রোটেক্ট করবে, বিনা কিছু হওয়াতে প্রোটেক্ট কথা থেকে আসবে। হবে তবেই না বুঝবেন যে প্রোটেক্ট হচ্ছে, বিনা কিছু না হওয়াতে তো প্রোটেকশনের গল্প আসবে না। না, বাচ্চার যখনই কারো খুলবেন, মার্চ যেখানে দৃষ্টি দিয়েছে, ফ্যামিলিতে অন্তত আপনারা নিজেদের মধ্যে একে ডিসাইড করে নিন আজ থেকে যে আমরা আমরা একে অপরকে বা আমরা বাড়ির এই মেম্বার এই বিষয়টা নিয়ে তাকে বলবো না ভাই। বেশি কিছু বললেই সমস্যা শুরু। এই ধরুন আপনার ছেলের লগ্নে মঙ্গল বসে আছে, ছেলে পড়তে বসে না, এই পড় রে পড় রে পড়, এখানে পড়তে দৃষ্টি দিয়েছে, বাস পড়বো না মানে পড়বো না, তুমি পড়িয়ে দেখাও। সে বসবে না, সে যে জিদ ধরলে বসবেই না, আপনি পড়িয়ে দেখান ও পড়বে না। অন্য ফান্ডা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু মঙ্গলকে অ্যাক্টিভ করা যাবে না ভাই। কারণ মঙ্গলকে যেটাকে নিয়ে আপনি তাকে টর্চার করবেন বা টর্চার বলা ভুল, তাকে ওই বিষয় নিয়ে কথা বলবেন বা কথা শোনাবেন, ও ওটাকে মেনে নেবে না। ও চাইবে আরো বেশি করে, ভালো কিছু করবে না, আরো বেশি করে করতে চাইবে। কারণ সে সেটাকে বাঁচানোর জন্য যা কিছু, হ্যাঁ এত চাপ, খালি সকালবেলায় টিউশনি বেরিয়েছি, চলে আসছি 9টার মধ্যে, আবার খেয়ে দিয়ে 10টায় স্কুল চলে যাচ্ছি, আবার বিকেল বেলায় আসি, আমি খেলতে পারছি না, মোবাইল ঘাটতে পারছি না, হাজারটা অজুহাত দেখিয়ে দেবে, হাজারটা অজুহাত। আপনি পারবেন না, কারণ ওটাকে প্রোটেক্ট করতে চাইবে অন্যভাবে, যেটা জুপিটারের গুণাবলীকে কাজে লাগিয়ে করতে হয়। কিন্তু আজ থেকে যারা আপনারা বড় রয়েছে, ফ্যামিলি লাইফে রয়েছেন, নিজের সন্তান আদি সমস্ত কিছু যদি ভালো রাখতে চান, বুঝাবেন, জোর জবরদস্তি করবেন না, তর্ক করবেন না। কথাই করবেন না তর্কটা, যেখানে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়েছে সেখানে তর্ক করবেন না। আমার সব থেকে তো নবমে মঙ্গলকে দেখে লাগে, কারণ নবমী মঙ্গল কথায় দৃষ্টি দেয়? দ্বাদশে। দ্বাদশে যখনই নবমী মঙ্গল বসে থাকে, দ্বাদশকে প্রোটেক্ট করা মানে বুঝতে পারছেন, খরচ বা ব্যয়ের জায়গা, আপনার হসপিটালাইজ বা হাসপাতালের জায়গা, সম্পর্কের জায়গা, মানে যেহেতু বিচ্ছেদ, বিয়োগ, নাশ ইত্যাদি। তাহলে নবমে মঙ্গল থাকলে এনাদের লাইফে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা যদি বিচ্ছেদ হয়ে গেছে বা হারিয়ে গেছে, সেই নিয়ে কিছু বেশি বলা যাবে না। বা এনারা ধরুন কিছু নিজেদের জীবন অতিবাহিত করার জন্য হয়তো কিছু কিনে নিয়েছে, বেশি খরচ বা করে ফেলেছে, হয়তো কেনার দরকার ছিল না। মানে ধরুন আমি ইন জেনারেলি স্যামসাং এর ফোন ইউজ করে থাকি, আমি স্যামসাং এ অ্যাড দিচ্ছি না যদিও, ইউজ করে থাকি, আমার ভালো লাগে। অনেকে অ্যাপেলের ফোনও ইউজ করে, আমি ওটাও অ্যাড দিচ্ছি না, যাই হোক যার যেটা সামর্থ্য। এবার ধরুন কারো 9th এ মঙ্গল বসা আছে, সে অ্যাপেলের একটা ফোন কিনেছে, এবার বাড়িতে এসে বলছে, এই এত টাকা খরচা করা কি দরকার ছিল? হ্যাঁ, সে হয়তো শখের বশত কিনেছে, সে অ্যাফোর্ডও করতে পারছিল, সেই জন্যই তো কিনেছে না, বিনা অ্যাফোর্ডে তো কিনবেও না। ঝামেলা শুরু, দেখবেন দেখা গেল ওই অ্যাপেল ফোনটাকে ছুঁড়ে ভেঙে দিয়েছে। তাহলে আখিরকার লাভ কিছু হলো? কিছুই হলো না, বরং যে ফোনটা এসেছিল নতুন, সেটা কি হলো? ভেঙে গেল। রেখে আগের মতো ছিল, যদিও গ্যারান্টি না ওয়ারেন্টি যাই হোক থাকবে, এক্সচেঞ্জ হয়ে যাবে, অসুবিধা কিছু নাই, টেনশন নিয়ে লাভ নাই, একটু চাপ হবে কিন্তু ভেঙে দেবে। তাহলে এমন কিছু করেন না যাদের দ্বাদশে দৃষ্টি দিয়েছে মঙ্গল। দেখবেন কিছু কিনে এনেছে, এই এটা কেন কিনে আনলে, বাস ছিড় দিল, এই ভেঙে দিল, এই বাস খতম হয়ে গেল, বাস। তাহলে ভাই বলবো না, জেনে লিয়েছে ভাই, কিনে লিয়েছে যখন, আর তো আর কিছু করার নেই, আমি তার ফেরত দিয়ে আসতে পারবো না। তাকে আমি এটা বুঝাবো যে এরকম ব্যয় করাটা অনুচিত, তাকে আমি এটা বোঝাতে চাইবো বা তাকে আমি এটা বলবো যে এটা করাটা ঠিক হয়নি, কারণ অর্থের তো অনেক জীবনে প্রয়োজন আছে, অযথা খরচ হয়ে গেছে, দেখবেন সে বুঝতে পারবে। কিন্তু তর্কে যদি যান, ঠিক হয়নি, আমি করে নেবো, তাহলে বুঝলেন যেটা এনেছে সেটাও গেল, টাকাটাও নষ্ট হলো, সবই গেল। সিম্পল থিওরি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেখানে পড়বে সেখানটায় আপনারা কিন্তু বাড়ির মেম্বারদেরকে অন্তত জানা, মানে কি বাড়ির মেম্বার গুলোকে ওই ভাব ওরিয়েন্টেড তেমন কিছু জোর বুঝাবেন, কিন্তু এই করলি না, এই হলো না, এই যে অ্যাগ্রেসিভটা, এটা দেখাবেন না। যদি দেখিয়েছেন, আমি কথা দিচ্ছি যে দেখুন আপনাদের সমস্যা না বেড়েছে, তারপর আমাকে বলবেন। সমস্যা তো বাড়ে কথা থেকে, আমরা জানি না, তাই অ্যাগ্রেসিভ ভুল সময় দেখায়, অ্যাগ্রেসিভ ভুল ভাবে দেখায়, তাই যেহেতু জানতে পাচ্ছেন, যেহেতু দেখতে পাচ্ছেন, সিম্পল ভাবে চলুন, তাহলেই হবে। তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি অনেক গল্প শোনা গেল। ওকে, সপ্তম দৃষ্টি নিয়ে কিছু বলার নেই, কারণ আমরা স্পেশাল দৃষ্টি পড়ছি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি কেন এসেছে? কারণ ওই যে বললাম, শূন্যের কাজই হচ্ছে দেশকে রক্ষা করা, মাকে রক্ষা করা, পরিবারকে রক্ষা করা, এই জন্যই মঙ্গলকে চতুর্থ দৃষ্টি দেওয়া হয়েছে, প্রোটেক্ট করার জন্য। মঙ্গলের অষ্টম দৃষ্টি, বইয়ে দেখবেন লেখা আছে
যদি বই পড়েন, এত ডিসক্রাইব করা নাই কিন্তু বই লেখা আছে পয়েন্টগুলো, 24 নম্বর পেজে আছে। ওকে, অষ্টম দৃষ্টি। দেখুন, অষ্টম হচ্ছে আমাদের জানি সমস্যার একটা ভাব। অষ্টম হচ্ছে প্রবলেমের একটা ভাব, সমস্যার একটা ভাব। আমি তো এই কথাটা এমনও পর্যন্ত জোর করে বলি যে কেউ পার্সন বা কোনো ব্যক্তি যদি এসে বলে যে আমার লাইফে কি সমস্যা আছে বলুন তো দেখি, আপনি ডাইরেক্ট দেখুন যে অষ্টম লর্ড কোথায় বসে আছে বা অষ্টমে কোন গ্রহ বসে আছে, দেখবেন ব্যক্তির জীবনের সমস্যা সেটাই। মানে অষ্টম এত বড় সমস্যার ভাব যে আমাদের লাইফে বিশাল বড় প্রবলেম নিয়ে আসতে পারে। কেউ যদি প্রশ্ন করে, কেউ যদি প্রশ্ন না করে জেনে বুঝে অ্যান্সার দিতে চেন না। প্রশ্ন করছে মানে তার অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? সে প্রশ্ন করছে, তখন এই উত্তরটা দেওয়া স্বাভাবিক। যাই হোক, এই সমস্যা যেহেতু মঙ্গলের মধ্যে গুণাবলীটা আছে ফাইট করা, মঙ্গলের মধ্যে গুণাবলীটা কি আছে? ফাইট করা। এবার ধরুন কারো অষ্টম দৃষ্টি মঙ্গলকে দেওয়া আছে, তাহলে সমস্যা এলে আমি হাতে হাত ধরে বসে থাকবো না আমি সেই সমস্যার মোকাবেলা করব? এই মোকাবেলা করাটা কার গ্রহ, কোন গ্রহের আন্ডারে পড়ে? মঙ্গল গ্রহের আন্ডারে পড়ে। আপনি ফেস করতে পারছেন, প্রবলেম তো সবার জীবনেই আছে না? এই মঙ্গলকে অষ্টম দৃষ্টি ঠিক এই কারণে দেওয়া হয়েছে, মঙ্গল অষ্টম দৃষ্টি যেইভাবে ফেলবে সেখানকার যা প্রবলেম হবে সেটাকে সে ফেস করতে পারবে, সেখানকার যে প্রবলেম হবে সেটা ফেস করতে পারবে। এটাকে বুদ্ধি করে কাজে লাগাতে হবে। মানে ধরুন আপনার জন্মছকে দেখা গেল যে 9th-এ মঙ্গল বসে আছে, ঠিক আছে? 9th হাউসে আপনার মার্স অবস্থান করছে। আপনাদের পাশাপাশি বাড়ির বা পাড়ায় সমস্যা দেখা গেছে, তাহলে একে আগে নামান, কারণ নবমে মঙ্গল আছে মানে চতুর্থে অষ্টম দৃষ্টি দিচ্ছে, তাহলে সমস্যা সমাধান এই পারবে করতে। পরিবারের যদি কোনো সমস্যা আছে কে ফেস করতে পারবে? এই, কারণ এর বাচ্চাটা 9th লর্ড, 9th-এ মঙ্গল বসে এই দৃষ্টি কোথায় দিয়েছে? করতে দিয়েছে। তার মানে পারিবারিক সমস্যার মোকাবেলা কার মধ্যে সমস্যা সমাধান করার আছে? এই জাতকের মধ্যে আছে। পরিবারে তো সমস্যা লাগে না, পাড়া প্রতিবেশী লাগে, তা কাকে নামাবেন ময়দানে? যার 9th-এ মঙ্গল। এবারে কারো নাই মঙ্গল, তাহলে আমি কি করতে পারি? তাহলে তো আর নাই উত্তর। কারো যদি 9th-এ মঙ্গল থেকে থাকে, তাহলে যদি সমাধানের কথা, যদি রাস্তা খুঁজতে হয় পারিবারিক সমস্যা সমাধানের, তাহলে যার 9th-এ মঙ্গল আছে তাকে নামালে সেটা কিন্তু সমাধানের রাস্তা দেখাবে। কারণ সমস্যা থেকে বার করে আনার ক্ষমতা রাখে মঙ্গলের কত নম্বর দৃষ্টি? 8 নম্বর দৃষ্টি। সমস্যা থেকে কি করতে পারে? বার করে আনতে পারে। কার দৃষ্টি? মঙ্গলের 8 নম্বর দৃষ্টি। এই জন্য যখনই কারো জন্মছক দেখবেন বা জন্মছক দেখছেন, মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু সমস্যা থেকে রিলিফ করতে পারে, সমস্যা থেকে পার করতে পারে। এবার ধরুন কারো জন্মছকে দেখলেন যে সপ্তমে মঙ্গল বসে আছে, 7th-এ মঙ্গল বসে আছে, ধরুন কারো বাচ্চারে দেখা দেখা গেল তার পরিবার খুব গরিব, ধনকষ্ট, অর্থকষ্ট সমস্ত কিছু পাচ্ছে। তাহলে পরিবারকে কে বার করতে পারবে ধনকষ্ট, অর্থকষ্টের থেকে? যার 7th-এ মার্স আছে। দেখুন আমি বলছি যেটা নাই সেটা তো আর বার করতে পারবে না, কারণ আমি বললাম সমস্যার সমাধান করবে। ধরুন কারো অর্থ কষ্টই নাই, সপ্তমে মঙ্গল আছে, এটা তাহলে তো নিশ্চয়ই অর্থ কষ্ট দূর করবে এটা বলতে পারেন না, বরং এটা বলতে পারেন যে এর আগে হয়তো পরিবারের যে মেলবন্ধন ছিল না বা পরিবারের সমস্যা ছিল সেগুলো দূর করে সবাইকে একত্রিত করতে পারবে, এটা প্রেডিক্ট করতে পারবেন। বা এটা বলতে পারেন যে পারিবারিক অর্থনৈতিক অবস্থা যা ছিল তা থেকে আরো বেস্ট করতে পারবে এই জাতক, এটা বলতে পারবে। কারণ যেটা সমস্যা বা প্রবলেম আছে সেটাকে সলিউশন করার জন্য মঙ্গলের অষ্টম দৃষ্টি। তাহলে 7th-এ যার মার্স আছে, যদি ফ্যামিলিতে যদি কারো থেকে থাকে এবং তার পরিবার যদি দুস্থ বা লোয়ার হয়ে থাকে, তাহলে বুঝতে হবে কে ওদেরকে উচ্চ জায়গায় নিয়ে যাবে? যার জন্মছকে সপ্তমে মঙ্গল আছে, যার জন্মছকে কথায় মঙ্গল আছে, 7th-এ মঙ্গল আছে। তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু সমস্যা সমাধান করার জন্য বা সমস্যা থেকে বার করার জন্য নিয়ে আসে, তাই এটাকে আমরা কাজে লাগাতে পারি। এই যে বললাম ধরুন কারো জন্মছকে ধরুন 11th-এ ধরুন বসে আছে আপনার মঙ্গল, তাহলে অষ্টম দৃষ্টি কথায় পড়েছে? ষষ্ঠ ভাবে পড়েছে, 6th হাউস। 11th-এ মঙ্গল থাকলে অষ্টম দৃষ্টি ষষ্ঠ ভাবে পড়বে। তাহলে যত শত্রু, যত রোগ জ্বালা বিপদ বা আইনি সমস্যা বেরিয়ে আসতে পারবে কি পারবে না? অতি অবশ্যই পারবে। অতি অবশ্যই যতই লিগালি প্রবলেম আসুক না কেন, তখন সমস্যা এলে চলবে কিছুক্ষণ, কিন্তু আলটিমেট সেই জাতক বা জাতিকা
বেরিয়ে আসতে পারবেন। তাহলে আপনারা এটাকে কাজে লাগান। কাজে লাগাবেন কিভাবে? ওই যে বললাম, যদি বাড়ির কোনো সমস্যা হয় বা আপনার জীবনে যেখানে সমস্যা হয়, বাড়ির যে মেম্বারটার মঙ্গলে অষ্টম দৃষ্টি যেকোনো একটা ভালোভাবে পড়েছে, সেটাকে কিন্তু সে প্রবলেম যদি থাকে সেটাকে কিন্তু দূর করতে পারবে। তখন কথা হলো, তখন কারো জন্মছক আপনি খুললেন, লগ্নে মঙ্গল বসে আছে, ওকে? যখন দেখলেন যে এই ব্যাপক লগ্নে মঙ্গল অবস্থান করছে, অষ্টম দৃষ্টি অষ্টমে পড়েছে। অষ্টম তো সমস্যার ঘর এমনি, অষ্টম সমস্যার ঘর এমনি। তাহলে যেকোনো যাদেরই লগ্নে মঙ্গল থাকবে, লাইফে যতই প্রবলেম আসুক না কেন, থেমে যাবে না ফেস করে বেরিয়ে আসবে? ফেস করে বেরিয়ে আসবে ফেস করে স্যার। বেরিয়ে আসবে। আমাদের প্রাইম মিনিস্টারের জন্মছক দেখি ওনার লগ্নে মঙ্গল। আমরা জানি শৈশব থেকে কিভাবে উনি তা থেমে দাঁড়ায়নি, উনি আটকে যায়। কারণ হচ্ছে অষ্টম দৃষ্টি কি জন্য দিচ্ছে? অষ্টম দৃষ্টি হচ্ছে আপনার যেখানে প্রবলেম আছে সেটাকে সলিউশন করবে। সলিউশন কিন্তু স্ট্রাগল সংগ্রামের দ্বারা সলিউশন হবে, ডাইরেক্ট এমনি সলিউশন হবে না, না? তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু খুব ভালো, নজর রাখবেন, খেয়াল রাখতে হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি তাহলে সব থেকে বেশি ভালো কথায় আমি যেটা ব্যক্তিগতভাবে দেখেছি বা মনে করি সেটা হচ্ছে যে নবমে। কারণ মঙ্গলের নবম মানে হচ্ছে ভাগ্য, ভাগ্যে সমস্যা এলেই তো বেরিয়ে গেলে আর কি চাই ভাই? এর থেকে তো আর ভালো কিছু নাই। নবমে অষ্টম দৃষ্টি পড়া মানে ভাগ্যের সমস্যা আছে, সোজা কথা। তাহলে আপনি লাইফে প্রবলেমে পড়বেন, কিন্তু আবার বেরিয়ে আসতে পারবেন, কোনোদিনই আটকাবে না, ঠিক আছে? ভাগ্য কর্মে আপনি বহুত কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন, ঠিক আছে? সমস্যা আপনার দূর হবে। আমি সব থেকে আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে এই ষষ্ঠে মঙ্গলটাও বেশ ভালো, কারণ অষ্টম দৃষ্টি কথাই পড়ে লগ্নে। একদম লগ্নে পড়ে। ওই লগ্নে পড়ার জন্য কি হয়েছে? লগ্ন হচ্ছে আমি, তনু, দেহ, শরীর। তাহলে আপনি প্রোটেক্টেড, মানে আপনিই পারবেন সমস্যা সমাধান করতে, আপনিই পারবেন যে কোনো জিনিস থেকে বার করে আনতে। এইভাবে প্রেডিক্ট করতে পারি। এইভাবে আমরা মঙ্গলের স্পেশাল যে দুটো দৃষ্টি আছে সেটা নিয়ে কিন্তু আমরা জেনে নিলাম। এবার আসবো জুপিটারের, বৃহস্পতি গ্রহের স্পেশাল দৃষ্টি। এসিটা জোরে করলে ঠান্ডা লাগছে, আস্তে করলে গরম লাগছে। জুপিটারের স্পেশাল প্রথম দৃষ্টি যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পঞ্চম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি দেওয়া হয়েছে জুপিটারকে, ওকে? এবার ধরুন বৃহস্পতিকে পঞ্চম দৃষ্টি কেন দেওয়া হয়েছে? দেখুন, পঞ্চম ভাব হচ্ছে আমাদের পূর্বজন্মের পুণ্যের একটি ভাব, পূর্বজন্মের পুণ্যের একটি ভাব। আমি দেখবেন একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যদি আপনি লাইফে যদি দেখুন, আমাদের দ্বারা সবারই জীবনে ভুল ত্রুটি হয়, কেউ বলতে পারবে না যে আমাদের দ্বারা জীবনে কখনো ভুল ত্রুটি হয় না। আমরা মানুষ, হিউম্যান বিং, আমরা ঈশ্বর নয়, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল ত্রুটি আছে। আমরা ভুল ত্রুটি থেকে শিখি এবং পরবর্তীকালে সেই ভুল যাতে না হয় সেদিকে আমরা ধ্যান রাখি। যাদের ফিফথ হাউস ভালো থাকে না, মানে পুনর্জন্ম পুণ্য কেন বলছি, যাদের ফিফথ হাউসের পুণ্য সঞ্চয়, মানে আপনারা বিবেচনা করে দেখতে পারেন, যদি আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে থাকে অজ্ঞাত অবস্থায়, ভুলবশত, বা আপনি গিল্টি ফিল করছেন, আপনি দেখবেন সঙ্গে সঙ্গে নেগেটিভ পাবেন, আপনি সাথে সাথে নেগেটিভ। ধরুন আমি কথার মানে বলছি, আপনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, রাস্তায় একটা কুকুর শুয়েছিল, আপনি অজ্ঞাত অবস্থায় তার লেজে চাপা পড়ে গেছে। ওই যে তো আমরা তো অজ্ঞাত অবস্থা হলেও আপনার কিন্তু এটা তো খারাপ না, যেহেতু আপনার দেখে চালানো উচিত ছিল, রাস্তায় একটা তো কুকুর শুয়ে আছে, কুকুর তো ওই জায়গায় শোবে স্বাভাবিক, তো আপনার ভুল হয়েছে। দেখবেন আপনি আস্তে আস্তে দেখবেন হয় আপনার কিছু হারিয়ে গেছে বা কিছু অর্থ ক্ষতি হয়েছে, কিছু প্রবলেম হয়েছে বাড়িতে, ইনস্ট্যান্ট দেখতে পাবেন। ইনস্ট্যান্ট বলতে সেই দিনকেই দেখতে পাবেন। যদি দেখতে পাচ্ছেন তাহলে বুঝবেন আপনার পঞ্চম ভাব ভালো আছে, পাপ সঞ্চয় করতে চাইছে না, পুণ্যটাই চাইছে সঞ্চয় করতে, এই জন্য আপনাকে ইনস্ট্যান্ট খারাপ দেবে, ইনস্ট্যান্ট খারাপ দেবে। অনেকেরই দেখবেন আপনাদের জীবনে যারা কিছু আপনাদের দ্বারা যদি ভুল হয়ে থাকে, ইনস্ট্যান্ট যদি আপনি খারাপ পাচ্ছেন বা সেই দিনকের মধ্যে আপনার লাইফে যদি কিছু খারাপ ইনসিডেন্ট করছে বা খারাপ চাপ আসছে বা খারাপ কিছু আসছে, নেগেটিভ কিছু, তাহলে বুঝবেন আপনার পঞ্চম ভাব ভালো আছে। তাই সে পাপটাকে সঞ্চয় করতে চাইছে না, শুধু চাইছে পুণ্যটা সঞ্চয় করতে। আর আপনি দেখবেন ওই যে কি, ওই যে একটা আমরা তো জ্যোতিষরা একটা প্রশ্ন, আচ্ছা অমুক জন এত খারাপ করেছে, কই কিছু হচ্ছে না, ওর খালি পাপটাই সঞ্চয় করছে, পুণ্য আর কিছু হলে নাই, যেটুকু আছে খরচা হয়ে যাবে, খতম সব।
আপনারা যদি জানতে চান ফিফথ হাউস ভালো আছে না খারাপ আছে, এটা নিজেরা নোটিস করবেন। যদি আপনাদের দ্বারা সবারই দ্বারা কিছু না কিছু ভুল হয়, কিছু না কিছু একটা গিল্টি ফিল হয়, যদি হয় এবং দেখেন যে আপনার সাথে কিছু খারাপ বা নেগেটিভ ঘটনা ঘটছে, বা আপনার কোনো টাকা লস হচ্ছে, বা কিছু কারণে হলো টাকাটা বেরিয়ে যাচ্ছে, তাতে ধরুন আঙুলটা কেটে গেল, হয়তো টেট ভাগ নিতে গেলেও ডাক্তারকে টাকা দিতে হচ্ছে, বা কিছু না কিছু ভাবে বেরোচ্ছে, তাহলে বুঝবেন ফিফথ হাউস আপনার ভালো আছে। সে পাপ সঞ্চয় করতে চাইছে না, তাই সাথে সাথেই বার করে দিচ্ছে। এই জন্য যারা দেখবেন সৎ হয়, তারা বলে এই কাজ করা উচিত নয়, ওই কাজ করা উচিত নয়। কেন বলেন? কারণ ওরা দেখেছে এই কাজটা করলে প্রবলেম এসেছে। কারণ ওইটা পঞ্চম ভাব তাদের পাপ সঞ্চয় করতে চায়নি। আপনি ধরুন একটা ক্লায়েন্ট এলেন, ভাবলেন ঠকিয়ে নিলেন, ঠকিয়ে নিয়ে ধরুন 50,000 টাকা পকেটে ভরে নিলেন। যদি সঙ্গে সঙ্গে যদি নেগেটিভ লাইফে আসছেন, তাহলে বুঝবেন এটা আপনার দ্বারা অন্যায় হয়ে গেছে। কারণ ওটা 50,000 টাকা যথেষ্ট রং বা ভুল। আর যদি নিলেন কিছু হলো না, তাহলে পাপ কিন্তু সঞ্চয় হচ্ছে। আর ফিউচারের জন্য ওয়েট করুন বড় কিছু ধামাকা পাওয়ার জন্য। ছোটখাটো ধামাকার থেকে বড় ধামাকা অনেক বড় জিনিস। ঠিক আছে? তাই নিজেরাই নিজেদের জীবনকে খেয়াল রাখবেন। দেখবেন যে ফিফথ হাউস ভালো আছে না খারাপ আছে। যদি ফিফথ হাউস ভালো থাকে, তাহলে আপনার পাপ ফিফথ হাউস এত পুণ্যের ভাবনা, এত পুণ্য সঞ্চয় করতে পারে ফিফথ হাউস। পাপ নিতে চায় না। আপনার জীবনে খারাপের মাধ্যম দিয়ে সেটা পার করে দেবে। ওই যে আমরা বলি না, ধরুন একটা বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল, হয়তো আপনি সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে একটু রক্তের মাধ্যম দিয়ে বেরোলো, আরে ভাই ওটা তো যাবেই। ঈশ্বর যখন লিখেছে আপনার রক্ত বেরোবে, তাহলে বেরোবে, তাতে সুচ ফুটিয়ে হলেও বেরোবে, নাহলে আঙুলটা কেটে হলেও বেরোবে, নাহলে ভেঙে হলেও বেরোবে, বেরোবে তো বটেই। ফিফথ হাউস ভালো হলে ছোটখাটোর মধ্যে দিয়ে সবকিছু সেফটি করতে চায়। ফিফথ হাউসের সর্বাধিক ভালো গুণ হচ্ছে যে কোনো খারাপ ঘটনার আগে না আপনি আভাস পাবেন, আপনি সেফটি, মানে আপনাকে সেফটি করতে চাই, মানে যেহেতু পুণ্যের ভাব পঞ্চম ভাবকে আমরা বলে থাকি। যে বা যাদেরই জন্ম, মানে যাদেরই লাইফে কখনো যদি খারাপ ঘটনা ঘটিয়ে ফেলেন বা হচ্ছে বা রয়েছে, তার সাথে সাথে যদি আপনার জীবনে কিছু নেগেটিভ বলতে 24 ঘন্টার মধ্যেই বলছি, যদি দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার ফিফথ হাউস কিন্তু অনেক ভালো। সে পাপ সঞ্চয় করতে চাইছে না, তাই সে ইনস্ট্যান্ট আপনাকে কর্মের ফল দিয়ে দিচ্ছে। তার মানে বুঝবেন আপনার ফিউচার জীবন অনেকটা সুখের আছে। কারণ পাপ সঞ্চয় করতে চাইছে না মানে তো সুখেরই আছে, তাই না? সঞ্চয় করতে চাইছে না, যেহেতু আপনার দ্বারা ভুল হয়েছে, আপনাকে তো পেতে হবে রেজাল্ট খারাপ। জেনে ভুল হলেও পেতে হবে, অজ্ঞাত অবস্থা ভুল হলেও পেতে হবে। কারণ কর্ম তো ভাই ছাড় নাই না। স্বয়ং ঈশ্বর জন্মগ্রহণ করেছেন, তার জীবনও কর্মের প্রভাব পড়েছেন। আপনারা যে শ্রী রামচন্দ্রের কাহিনী পড়েন, বালির কথা যদি পড়েন, শ্রীকৃষ্ণের দেখুন লাস্টে বেদের কথা যদি পড়েন, তাহলে কর্মফল এসেছে। পিতামহের কথা যদি ধনুকে, মানে তীরে শয্যাশায়ীর কথা বলেন, সাপের কথা বলেন, সেই 100 জন্ম আগে কর্মফল পেতে হয়েছে। এই কথাটা মাথায় রাখতে হবে। তাই ইনস্ট্যান্ট যদি আসছে রেজাল্ট নেগেটিভ, খারাপ ভাববেন না, বরং মন খুশ হয়ে যান যে ঈশ্বর আপনার জন্য পূর্ণ সঞ্চয় অনেক করে রেখেছে। এবার আপনি সচেতন থাকুন, লাইফে ভালো কিছুই শুধু ঘটবে, খারাপ কিছু সেরকম ঘটবে না। আমি অনেকের সাথে মিশে দেখেছি যারা অনেক হ্যাপি, অনেক খুশি, অনেক, তাদের একটাই প্রধান বা প্রাইমারি জিনিস দেখেছি, সৎ মানসিকতা। সৎ মানসিকতা হতে গেলে জ্যোতিষীর কাছে যেতে হতে হয় না। অনেকে আছে জ্যোতিষ বিশ্বাস করে না, বহুত মানুষ সৎ, অনেক মানুষের সাথে মিশেছি, জ্যোতিষকে বিশ্বাস করে না, জ্যোতিষ মানে না, কিন্তু তার মানসিকতা সৎ, তার কর্ম সৎ। তার সে জ্যোতিষ মানুক আর না মানুক, সৎ মানছে, মানে ধর্মের পথে ন্যায়ের পথে চলছে, এটাই অনেক। আমাকে তাকে মানার জন্য দরকার নেই। এই পুণ্য কর্ম সঞ্চয় আমাদের পূর্বজন্ম থেকে বহন করে আনে এই পঞ্চম ভাব। এই পঞ্চম দৃষ্টির মাধ্যম দিয়ে বৃহস্পতি বা জুপিটার গ্রহটি আমাদের পূর্বজন্মের পুণ্যকে এই জন্মে রেজাল্ট দিতে চায়। এই জন্য বলা হয় জুপিটার বা বৃহস্পতি গ্রহ পঞ্চম দৃষ্টি যেখানে দেবে, যেখানে দেবে, ওখানেই আপনার পূর্বজন্মের পুণ্যগুলা বর্ষিত হচ্ছে। যেহেতু পূর্বজন্মের পুণ্য বর্ষিত হচ্ছে, তাই আমাদের লাইফে ওই ভাব ওরিয়েন্টেড কোনো বড় ধরনের সমস্যা বা প্রবলেম আসতে দেবে না, একদম আসতে দেবে না। ওই ভাব ওরিয়েন্টেড কোনো কি করে যে সমাধান হবে, এটা স্ট্রাগল করে সমাধান করতে হবে এমন কোনো নেই।
নিজে থেকে অটোমেটিকলি ভাবে আপনার লাইফে ওই জায়গা থেকে সলিউশন বার অটোমেটিক আসবে, কারণ এটা পূর্বজন্মের পুণ্যের দ্বারা। আমি সব থেকে বলে থাকি যে যারা জীবনে ধরুন আপনার কাছে একজন ক্লায়েন্ট এসেছে, এসে বলছে না আমি না প্রচুর পরিশ্রম করছি, প্রচুর কাজ করছি, জীবনে না কিছু করতে পারছে না, এরকম প্রশ্ন আসে, অস্বাভাবিক প্রশ্ন অনেকেই আছে। শুধু দেখবেন জুপিটার বা বৃহস্পতি গ্রহটি পঞ্চম দৃষ্টি কথাই দিয়েছে, যেখানে দিয়েছে সেই ভাব ওরিয়েন্টেড কর্ম করতে বলুন, দেখবেন সে সফল হয়ে যাবে। সে সফল হবে। কেন সফল হবে? কারণ পূর্ব জন্মে সে ওই কাজটাই করত ভালোভাবে, মানে সৎভাবে। মানে আমি সব থেকে তো জুপিটারকে কথাই ভালো বলে জানেন চতুর্থে, কারণ পঞ্চম দৃষ্টি কথাই পড়বে, অষ্টমে পড়বে। অষ্টম তো সমস্যার ভাব, তাহলে এর লাইফে সমস্যা যতই আসুক না কেন কোনো দিনও একে বেঁধে রাখতে পারবে না, সব সমস্যা থেকে ইনি বেরিয়ে আসতে পারবেন। আর যদি কারো চতুর্থে বৃহস্পতি আছে, সে যদি অষ্টমে যেহেতু দৃষ্টি দিয়েছে, সে যদি জ্যোতিষ হতে চায়, আপনি কনফার্ম হয়ে যান সে আগের জন্ম কি ছিল, জ্যোতিষ ছিল। তার সাথে প্রেডিকশন আপনি পারবেন না, তার বোঝার ক্ষমতা, তার প্রেডিকশন স্কিল আপনি পারবেন না, কারণ সে তো আগের জন্ম থেকে ক্যারি করে আসছে, সে আগের জন্ম থেকে বহন করে নিয়ে আসছে। তাই পঞ্চম দৃষ্টি বৃহস্পতি সব থেকে শুভ, শুধু শুভ না সব থেকে শুভ। বাকি যে কোনো স্পেশাল দৃষ্টি একদিকে, জুপিটারের ফিফথ অ্যাসপেক্ট মানে পঞ্চম দৃষ্টি আরেকদিকে। আমি তো সর্বাধিক মনে করি যে চতুর্থে যাদের জুপিটার আছে বা বৃহস্পতি গ্রহটি অবস্থান করছে, পঞ্চম দৃষ্টি অষ্টমে পড়ছে, এটা ধরুন কারো জন্মছক খুললেন, খুলে দেখলেন যে একাদশে বসে আছে জুপিটার, একাদশে বৃহস্পতি বসে আছে, তাহলে পঞ্চম দৃষ্টি দিয়েছে কোথায়? তৃতীয় ভাবে, থার্ড হাউসে দিয়েছে। তাই তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশনের ভাব, যোগাযোগের ভাব, তাই না? হাত দ্বারা কর্ম সম্পাদনের ভাব, ট্রাভেল বা ট্যুরের ভাব, তাই না? ধরুন সে বলছে যে আমি কিছুই করতে পারছি না জীবনে, তাহলে আপনি বলুন যে আপনি বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে কর্ম করুন। ধরুন সে যদি জ্যোতিষ হয়, তাহলে একবার বোলপুরে চেম্বার করুন, একবার বর্ধমানে চেম্বার করুন, একবার কলকাতায় চেম্বার করুন, দেখুন আপনার বৃহস্পতি শুভ ফল দিতে শুরু করবে। যদি আপনি অন্য কোনো কাজই করুন না কেন, আপনাকে বিভিন্ন স্থান গিয়ে গিয়ে বা ইম্পোর্ট এক্সপোর্ট ট্রান্সপোর্ট, এই জিনিস আপনি যত কমিউনিকেশনে আনবেন, দেখবেন আপনার উন্নতি অবধারিত, উন্নতি হচ্ছে। কারণ উন্নতি হচ্ছে কারণ আপনার আগের জন্মের পুণ্য সঞ্চয় ওখানেই রোখানো আছে। তাই বৃহস্পতি বা জুপিটার পঞ্চম দৃষ্টি যে কারো থার্ড হাউসে দিয়েছে, তাহলে এটা যথেষ্ট শুভ সেই ভাব ওরিয়েন্টেড বিষয়। দেখা গেল কারো একাদশে বৃহস্পতি আছে, থার্ডে দিয়েছে, সেই জাতক বা জাতিকা কোনো কারণবশত ভুল বুঝাবুঝির কারণে ফেঁসে গেছে। থার্ড হাউস তো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এর ভাব, ফেঁসে গেছে, বিশ্বাস করুন সে বেরিয়ে যাবে। 1 মাসের বেশি আটকে রাখতেই পারবে না কোনো দিনের কোনো সমস্যা, পারবেই না, বেরিয়ে যাবে অটোমেটিক। কারণ পূর্বজন্মের পুণ্য সঞ্চয় করা আছে ওখানে, পূর্বজন্মের পুণ্য সঞ্চয় করা আছে। এই জন্মের পুণ্য, আরে ভাই আগের জন্মের পুণ্য সঞ্চয় করে নিয়ে এসেছে জুপিটার, সেই পঞ্চম দৃষ্টির দ্বারা সেখানে দিচ্ছে। এটা শুধু শুভত্ব নয়, অধিক শুভত্ব। পঞ্চম দৃষ্টি মাত্র যে, আমি তো পঞ্চম দৃষ্টি একটা খুব ভালো বলি, যেটা হচ্ছে যে যাদের নবমে বৃহস্পতি অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি কথাই পড়ছে, লগ্নে পড়ছে, লগ্নে মনে দেহ তনুতে পড়ছে। আমি সব থেকে আশ্চর্য লাগে, এটা শুধু লগ্নের জন্য নয়, বৃহস্পতির যে কোনো দৃষ্টি যদি লগ্নে পড়ে বা লগ্নপতির উপর পড়ে, তাদের তনুটাকে বা তাদের সত্তাটাকে খুব পজিটিভ ভাইব করে দেয়, খুব পজিটিভ ভাবে ফুটিয়ে ওঠে। তবে পঞ্চম দৃষ্টির মধ্যে সেই পজিটিভ ভাবটা সব থেকে বেশি দেখা যায়, এটুকু বলতে পারি। কিরকম ধরুন এরকম মানুষ আছে দেখবেন, যে বা যারা যে কোনো ব্যক্তি একটা দোকানে মাল কিনতে গেছে, দেখবেন সে যাওয়ার পর দোকানে ভিড় শুরু হয়ে গেল, তার আগে কিন্তু বিক্রি হচ্ছিল না। সেই ব্যক্তি প্রেজেন্ট হওয়ার পর সেই দোকানে সেল বেড়ে গেল, বা সেই দোকানের খদ্দের বেড়ে গেল, বা ক্লায়েন্ট বেড়ে গেল। তার মানে কি, এটা তার তনু বা শরীর, সে যেখানে থাকবে, যে সোসাইটিতে থাকবে, যে পাড়ায় থাকবে, যে পরিবারে থাকবে, সবারই উন্নতি অবধারিত। কারণ তার তনু বা সত্তা যেখানেই থাকবে, সেখানকার লোকজন বা সেখানকার মানুষজন বা সেখানকার সোসাইটি বা সেখানকার পাড়া সকলেরই উন্নতি, বা সেখানকার বন্ধু বান্ধব সবারই উন্নতি হবে, কারণ তার সত্তাটা কুট। এরকম বহু মানুষকে দেখবেন, সে দোকানে গেল, তারপরে যেন সে যাওয়ার পর তার দোকান একদম ফাঁকা। দেখবেন এই যে মেলা বলুন বা যে কোনো জায়গায় দেখবেন অনেকে ভালো ভালো বিক্রি করে, একজনের দোকানে কোনো লোক নাই, কিন্তু পার্টিকুলার একটা পার্সেন্ট গেল এবং তারপর দেখবেন বহু লোক জড়ো হয়ে গেল কেনার জন্য। তার মানে তার সত্তাটা পজিটিভ, এই সত্তা পজিটিভ পূর্ব জন্মের দ্বারা আসে।
যেটা বৃহস্পতির পঞ্চম। যে বা যাদেরই জন্মছকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি লগ্ন বা লগ্নপতির উপর পড়েছে, মানে হার্ডলি মানে খুব খুশি হন এটা। কারণ এটা এতটা পজিটিভ যে আপনার যেখানে থাকুন না কেন, যে পরিবারে থাকুন না কেন, যে জায়গায় থাকুন না কেন, সেখানকার ডেভেলপমেন্ট, সেখানকার উন্নতি অবধারিত। মানে ধরুন কথা মানে বলছি, আপনারা আলমানাকে পড়লে আলমানাকেরও উন্নতি অবধারিত। আপনি যেখানে যাবেন, যেই সোসাইটি, যেই স্কুলে পড়বেন, যেই কলেজে পড়বেন, সব পরিবর্তন হতে, সবগুলি পজিটিভের দিকে আপনি দেখতে পাবেন। নিজের পজিটিভ কতটা সেটা বলছি না, কিন্তু একদম বারবার বলছি, আপনি যেখানে থাকবেন, আপনি যেখানে যাবেন, আপনার সাথে যে থাকবে তাদের কিন্তু জন্য যথেষ্ট পরিমাণ শুভত্ব বা পজিটিভ বহন করে। তো যখনই কারো বাচ্চাটি যখন আমরা খুলবো না, সাথে সাথে বৃহস্পতি দৃষ্টিতে এক ঝলক দেখে নেবো। ধরুন কেউ জীবনে সফল হয়ে যাচ্ছে, তাকে আমরা বৃহস্পতি অমুক করো তমুক করো বলবো না। কেউ সফল হতে পারছে না, স্ট্রাগল পাচ্ছে, অবস্টাকেল আসছে লাইফে, এগাতে পারছে না, তাদেরকে আমি পরামর্শ দেবো। কি পরামর্শ দেবো? যে আপনি জুপিটারের পঞ্চম দৃষ্টি যেভাবে পড়েছে সেই ভাব সংক্রান্ত বিষয়ে কর্ম করুন, দেখবেন আপনার জীবনে সেই বিষয়ে শুভত্ব বহন করবে এবং আপনার ক্যারিয়ারটা স্টাবলিশ হবে, প্রতিষ্ঠা পাবে। তাহলে আপনারা জ্যোতিষ পেশায় এসেছেন, যাদের চতুর্থে বৃহস্পতি আছে তাদের সৌভাগ্য কপাল, মানে দুর্দান্ত। কারণ অষ্টমী দৃষ্টি দিয়েছে। আপনি এই জন্মে জ্যোতিষ না, আগের জন্মের জ্যোতিষ। এটা খুবই ভালো, শুধু ভালো না, খুবই ভালো। তো যখনই কারো জন্মছকে জুপিটারের দৃষ্টি যেখানে পড়বে, ঠিক আছে, পঞ্চম দৃষ্টি, সেখানটা যথেষ্ট পরিমাণ শুভত্ব এবং পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে। কারণ ওটা পূর্বজন্মে পুণ্য কর্ম সঞ্চয় করে। আমি যে কোনো ব্যক্তি যখন জন্মছক খুলি না, বৃহস্পতি খালি অবস্থান দেখে এটা না, আমি দেখি যে তার মধ্যে বৃহস্পতি পঞ্চম দৃষ্টির মধ্যে কি গুণাবলী আছে লুকানো। যেমন লগ্নে বললাম দৃষ্টি দিলে, অষ্টমে বললাম দৃষ্টি দিলে, যেখানেই দেখ না কেন, আপনি কারো জন্মছক করলেন, খুলে দেখলেন যে তার ষষ্ঠ স্থানে জুপিটার রয়েছে। ষষ্ঠ স্থানে জুপিটার মানে দশম ভাবে দিয়েছে পঞ্চম দৃষ্টি। তাদের পরিবারের বা তার সামাজিক স্ট্যাটাস, পদমর্যাদা আটকিয়ে দেখান হবে। তার পরিবার থেকে কেউ না কেউ বড় জায়গায় উঠে আসবেই এবং যথেষ্ট নাম, ফেম, পর্যাপ্ত পরিমাণ স্ট্যাটাস দিয়ে দেবে। কারণ দেয় কেন? কারণ জুপিটারে পুণ্য সঞ্চয় করার লুকানো আছে না পঞ্চম দৃষ্টির মধ্যে। তো যখনই বাচ্চা খুলবেন, সাথে সাথে বৃহস্পতি গ্রহটির পঞ্চম দৃষ্টি দেখে নেবেন। আমি তো একটা জিনিস খুব লক্ষ্য করেছি, অনেক বাচ্চাটে দেখে দ্বিতীয় জুপিটার থাকলে পঞ্চম দৃষ্টি ধরুন ষষ্ঠ ভাবে পড়ে, 6 হাউসে। তা 6 হাউস ধরুন আমাদের জীবিকার ভাব। আমার কাছে সে জাতকের বয়স মোটামুটি তখন মানে 22 ছিল, আমার থেকেও ছোট ছিল, আমার তখন ওই 25 সামথিং এরকম পড়ে। সে বলছে যে যেহেতু পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, পাস করছে, সে একটা ব্যবসা করতে চাইছে। হ্যাঁ, আমি তার জন্মছক খুলে দেখি যে সেরকম কোনো গ্রহগত বেটার কম্বিনেশন নেই আর কি, যে তাকে এই পরিস্থিতিতে কোনো ব্যবসা বা কিছু পরামর্শ দিই। আমি যখনই দেখি না, তখন দেখি যে বৃহস্পতি দৃষ্টি কথা আমি দেখলাম তার বাচ্চাটা বৃহস্পতি দ্বাদশে বসে আছে, বৃহস্পতি দৃষ্টি পড়েছে চতুর্থ ভাবে। এলাম যে আপনার মায়ের জন্মছকটা দেখতে চাই আমি। হ্যাঁ, মায়ের জন্মছক খুলে দেখছি যে দ্বিতীয় ভাবে বৃহস্পতি রয়েছে। হ্যাঁ, তার মায়ের জন্মছক থেকে দ্বিতীয় ভাবে বৃহস্পতি, তার ষষ্ঠ দৃষ্টি দিয়েছে। এবং আপনি ব্যবসা করুন আপনার মায়ের নামে, তারপরে আমাকে জানাবেন ব্যবসা চলছে কিনা। আপনি ব্যবসা করুন, কিন্তু ট্রেড লাইসেন্স যাবতীয় যা কিছু হবে, অফিসিয়ালি কাগজপত্র সমস্ত কিছু আপনার মায়ের নামে হবে। মোটামুটি ভাবে এই তো 2023 না 24-এ দেখায় এখন একটা বড় ইলেকট্রিকের শোরুম খুলেছে, ঠিক আছে, মানে ইলেকট্রনিক্স, মানে ওই যে তার ওই সুইচ টুইচ ইত্যাদি পাওয়া যায় আর কি। কি ব্যবসা করবে আমি আইডিয়া দিই নাই, আমি শুধু আইডিয়া দিয়েছি তার মায়ের নামে করবে। যখন চতুর্থ দৃষ্টি দিয়েছিল, চতুর্থ মাকে রিপ্রেজেন্ট করে, আর যেহেতু মায়ের আমি দ্বিতীয় জুপিটার পেয়ে গেছি, তাহলে ষষ্ঠ দৃষ্টি দিচ্ছে, তাহলে ষষ্ঠ বলতে গেলে তার কর্ম হবে, কিন্তু তিনি তো একজন হাউস ওয়াইফ, তিনি তো কোনো কর্মই করছেন না, তাহলে তার ষষ্ঠ স্থানে তো পূর্ণ সঞ্চয় পুরো লুকানো রয়েছে, 6 হাউসের লুকানো। তাহলে আমি তার নামে যদি মানে করি, তাহলে তো তার পূর্বজন্মের পুণ্য হিসাবে সে তো ইনকাম করবে, তাহলে
এর জন্মছকে 4th এর জন্য মায়ের একটা আয়, ওর 6 এর জন্য একটা পূর্ণ, একটা নয় ডবল পূর্ণ কাজ করছে, বুঝতে পারছেন? মানে এখানে ফান্ডাটাকে অন্যভাবে খাটিয়ে দিয়েছি, এখানে একটা পূর্ণ আনি নাই, তাহলে তার বার্থ চার্টের পূর্ণ, তার মায়ের বার্থ চার্টের পূর্ণ, দুটোকে এক সমিলার করে দিয়ে আমি ইলেকট্রিকের বিজনেস বা কিছু এই পরামর্শ দিই নাই। সে বলেছিল যে ইলেকট্রিকের কাজ শিখেছে, যেমন আর কি করে, তারপরে সে দোকান করেছে, সেটা তার পুরোটাই আইডিয়া। আমার শুধু এইটুকুই বলার ছিল, আপনি আপনার মায়ের নামে করবেন, ঠিক আছে? শুধু এই জুপিটারের কারণে তার লাইফ টোটালি পরিবর্তন, তার লাইফ আলাদাই চেঞ্জ। এটা তাহলে আমার বক্তব্য যে কারো যখন সেকেন্ডে যখন জুপিটার রয়েছে, আপনি যদি নিজে কিছু কর্ম না করছেন, তাহলে আপনার পরিবারে কেউ আপনার নামে করলে না, তাতেই সব ভালো পাবে। আরে এইটা তো এই জন্মের গল্প নয়, আগের জন্মের গল্প, পূর্ণ পজিটিভ লুকানো রয়েছে। পজিটিভ আছে তখন সেটাকে কাজে লাগান, পজিটিভ আছে সেটাকে কাজে লাগান, তাহলেই তো হবে। যাই হোক, তাহলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আমাদের পুণ্য সঞ্চয় করে, যেখানে পড়ে সেই ভাব ওরিয়েন্টে যথেষ্ট শুভত্ব বহন করে আমাদের লাইফে উন্নতির জন্য, প্রসপেরিটির জন্য, সমৃদ্ধির জন্য বা সমস্যা থেকে বার করে আনার জন্য। এরপর আছে জুপিটারের 9th বা নবম দৃষ্টি। যখনই কোনো বার্থ চার্ট বা জন্মছক আমরা দেখবো, তখন বৃহস্পতি নবম দৃষ্টিকে একটু খুব একটা গুরুত্ব না হলেও গুরুত্ব আছে, কারণ আমরা নবম ভাবকে পিতা পূর্বপুরুষদের ভাব বলি, পিতা পূর্বপুরুষদের ভাব বলি 9th হাউস বা নবম ভাবকে। তো যখনই কারো বার্থ চার্ট বা জন্মছকে আমরা দেখব বৃহস্পতির নবম দৃষ্টি, এই নবম দৃষ্টি থেকে আপনাদের পূর্বপুরুষদের ব্লেসিং কাজ করে। আপনি ধরুন কেউ বা কারা, বা ধরুন আমাকে বলতে পারেন, যদি কেউ যদি তার ফ্যামিলি সূত্র ধরে কোনো কাজ করছে, ঠিক আছে, আমি তো আমার পূর্বপুরুষদের কাজটাই তো করছি না, এটা তো আমার তৈরি জিনিস ছিল না, তাহলে আপনি কনফার্ম তার বার্থ চার্টে জুপিটারের 9th অ্যাসপেক্ট লগ্নের সাথে কানেক্টেড আছেই আছে। নবম দৃষ্টি জুপিটারের লগ্নকে প্রভাবিত করছে, কোনো না কোনো ভাবে আছেই প্রভাব, এটা আপনি নিশ্চিত। আমি কেন আমি আমার জীবনেও দেখেছি, এবং আমি অনেকেরই বাচ্চাটে দেখেছি যে বৃহস্পতি নবম দৃষ্টি লগ্নকে প্রভাবিত যদি করতে পারে, তাহলে সে তার ফ্যামিলিকে বা ফ্যামিলি সূত্র ধরে যেটা করছিল বা চলছিল, সেটা কিন্তু খুব ভালোভাবে পজিটিভ ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ ওটা কি বহন করে? পূর্বপুরুষদের ব্লেসিং বহন করে। বৃহস্পতির নবম দৃষ্টি পূর্বপুরুষদের আশীর্বাদ বহন করে। তাহলে যখনই কারো বার্থ চার্টে 9th অ্যাসপেক্ট যদি লগ্নে পড়ছে, তাহলে ফ্যামিলি সূত্র ধরে যদি কিছু করে ফেললে ভালো। সব থেকে আমি বলি নবম দৃষ্টি যদি কথা বলতে হয়, ষষ্ঠ অষ্টম ভাই দ্বাদশে পড়ুক, 6, 8, 12, কারণ এই তিনটাতে আমাদের ব্লেসিং চাই। ষষ্ঠ হচ্ছে রোগ, যদি কোনো জটিল, কারণ রোগ কম বেশি সবার হয়, মুক্তি হওয়া তাড়াতাড়ি। অষ্টম সমস্যা, এমন কিছু সমস্যা না আসুক, ব্লেসিং চাই। আর দ্বাদশ হচ্ছে হসপিটাল, হাসপাতাল, বিয়োগ, এগুলা কিছু যেন সহজে না হয়, এটার জন্য। তাহলে বৃহস্পতি নবম দৃষ্টি 6, 8, 12তে পড়ো সব থেকে। বৃহস্পতি নবম দৃষ্টি 6, 8, 12তে যদি পড়ে, অনেকটা পজিটিভ, অনেকটা পজিটিভ। দ্বাদশে কখন পড়বে? চতুর্থে থাকলে চতুর্থে বৃহস্পতি থাকলে নবম দৃষ্টি দ্বাদশে পড়বে। ষষ্ঠে কখন পড়বে? যখন দশমে থাকবে। 10-এ থাকবে। ভেরি গুড, এক্সেলেন্ট। আর অষ্টমে কখন পড়বে? যখন দ্বাদশে থাকবে। এইগুলাতে প্লাস পয়েন্টটা হচ্ছে এটা যে আপনার লাইফে বড় বড় মেজর জিনিস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ 6, 8, 12 ব্লেসিং খুব দরকার আমাদের। অর্থকরী সমস্ত কিছু ঠিক আছে, বানিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু রোগ ইত্যাদি এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্লেসিংটা খুব জরুরি। আমি এমনও দেখেছি তাদের ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে, আমি যে কথাগুলো দেখেছি, আচ্ছা আপনি শরীরে অসুস্থ হয়, হ্যাঁ হয়, হসপিটাল গেছি, হ্যাঁ গেছি, কিন্তু কি জানে না কোনো একটা আমার মধ্যে এমন একটা কাজ করে, খুব তাড়াতাড়ি নিজে নিজে রিকভারি হয়, নিজে নিজেই রিকভারি করায়, বেশি দিন থাকতে হয় না, বেশি দিন মানে সমস্যাটা জর্জরিত রয়েছি না। এটা বুঝবেন আপনার গুরুর ব্লেসিং, পূর্বপুরুষদের ব্যক্তিদের ব্লেসিং রয়েছে। এই ব্লেসিং কথায় থাকে বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে, যেখানে পড়বে। এবার কথায় কথায় বেশি ভালো 4th হাউসে পড়া ভালো, কারণ তাহলে ঘর বাড়ি প্রচুর হয়। দ্বিতীয় ভাবে পড়লে টাকা পয়সা প্রচুর হবে। পঞ্চমে থাকলে সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান, একাধিক সন্তান হয়, ঠিক আছে, এগুলো বেশি ভালো। হ্যাঁ, সপ্তমে পড়লে সুগৃহিণী পাবেন, বা ভালো হাজবেন্ড পাবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়, এগুলো যথেষ্ট পরিমাণ পজিটিভ হয়। যখনই কারো জন্মছক দেখবেন,
বৃহস্পতি নবম দৃষ্টিকে জোর দিন বা না দিন, যাই হোক না কেন, একটু হলেও দেখে নিন। কারণ যেহেতু ব্লেসিং লোকানো রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ বলতে পারেন, কারো পুরোহিতের আশীর্বাদ। আর ওই যে বললাম, আমাদের মতো যারা আছে, যারা ধরুন আমার তো নানারই সমস্ত কিছু দিয়ে থেকে শুরু করে, এরকম যদি থেকে থাকে তাহলে সে কিন্তু আরো প্লাস পয়েন্ট নবম দৃষ্টির কারণে। এবার আসি শনির। শনির হচ্ছে 3 আর 10 হচ্ছে স্পেশাল দৃষ্টি। শনি যেখানে অবস্থান করে সেখান থেকে 3 নম্বর ঘরে এবং সেখান থেকে 10 নম্বর ঘরে দৃষ্টি দেয়। তৃতীয় দৃষ্টি কি করে বুঝবো কেমন ফল? দেখুন, তৃতীয় ভাব হচ্ছে আমাদের চেষ্টার ভাব, তৃতীয় ভাব হচ্ছে আমাদের এফোর্টের ভাব, তৃতীয় ভাব হচ্ছে আমাদের সহযোগিতা বা আমরা কিছু করতে চাই, কিছু উদ্যম নিতে চাই, এগুলো সব থার্ড হাউসকে রিপ্রেজেন্ট করে। আর শনি হচ্ছে কর্মের কারক। তো স্যাটার্ন বা শনি গ্রহ যেখানে তৃতীয় দৃষ্টি দেবে, সেই ভাব সংক্রান্ত বিষয়ে জাতক বা জাতিকাকে নিজের কার্যটা বা কর্মটা করতে হবে। এতক্ষণ ধরে যেমন মঙ্গলের ক্ষেত্রে প্রোটেকশন শুনছিলাম, সমস্যা সমাধান শুনছিলাম, বৃহস্পতির ক্ষেত্রে পুণ্য শুনছিলাম, ব্লেসিং শুনছিলাম, তবে এই ক্ষেত্রে না সেই সমস্ত কিছু গল্পটা আসবে না। এক্ষেত্রে শয়তানের ক্ষেত্রে, আরে ভাই তুমি যদি কর্ম ভালো করো তাহলে ভালো ফল দেবো, আর যদি না করো তাহলে খারাপ ফল দেবো। এখানে ভালো ফল আর খারাপ ফল আপনার কর্মের উপর নির্ভর করে। অর্থাৎ আপনার জন্মছকে শনি গ্রহ যেখানে অবস্থান করছে সেখান থেকে যখন যেখানে তার তৃতীয় দৃষ্টি পড়বে, সেই ভাব ওরিয়েন্টেড বিষয়ে আপনাকে আপনার কর্ম করতে হবে, কাজ করতে হবে। যদি না করেন তাহলে সেই ভাব ওরিয়েন্টেড বিষয়ে আপনি সমস্যা পাবেন। এক্সাম্পল দিই, ধরুন কারো জন্মছক দেখলেন, জন্মছক করলে দেখলেন যে তার নবমে শনি রয়েছে। তাহলে নবমে শনি আছে মানে তার তৃতীয় দৃষ্টি কথাই বলেছে একাদশে। 11 হ্যাঁ, এবার ধরুন সে বলছে আরে আমার তো পিতা ভালো চাকরি করে, আমার সবকিছু আছে, কই আমার তো কিছু প্রাপ্তি করতে বা সাকসেস পেতে হবে, আমার জীবনে কোনো উদ্যোগ নাই। বিশ্বাস করুন তার লাইফে এমন বিপর্যয় নিয়ে আসবে না, ওকে দিয়েই করাবে, ভাই তুই কর, তোকে পৌঁছাতে হবে, তোকে উদ্যোগ নিতেই হবে, তোমাকে সাকসেস পেতেই হবে। তুমি এতদিন সবার ভাষায় জীবন কাটিয়ে দিয়েছিলেন না, সবার ভাষায় জীবন চলবে না, তোমাকে সেই লাইফে এনে ফেলবে যেখানে তোমাকে চেষ্টা করে নিজের জায়গায় অ্যাচিভমেন্ট করতে হবে। তাই যারই 9th এ শনি রয়েছে, সে যদি অন্যের ভাষায় জীবনযাপন চালাতে চান, বিশ্বাস করুন সমস্যা কিন্তু অবধারিত, বড় বড় প্রবলেম অবধারিত। কারণ আপনাকে সফলতা পৌঁছাতেই হবে। কারণ স্যাটার্নের রুলস হচ্ছে আপনি যেটা করবেন চেষ্টা করুন, যদি না করেন আপনাকে দিয়ে করা মানে খারাপ হচ্ছে তবেই না করবেন। ধরুন আপনি, আপনার পিতা ছিল বা আপনার ভালো ওয়াইফ ছিল, দেখবেন তারা সব আস্তে আস্তে সাইড হয়ে যাবে, আপনাকে লড়াইয়ে নামাবে ময়দানে, যে আপনি নিজে কিছু একটা যান, পৌঁছান, নিজের সাকসেসটা নিজে তৈরি করুন, কারো দৌলতে জীবনযাপন করেন। এই জন্য নবমে শনি কিন্তু খুব একটা পজিটিভ নয়। বিশেষ করে যারা আপনার কাছের মানুষ থাকে তারা কিন্তু সাইড হয়ে যায়, মানে কোনো কারণবশত, হয়তো ডেথও হতে পারে বা সম্পর্ক বিচ্ছেদ হতে পারে, যে কোনো কারণবশতই হতে পারে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খুব স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে যে স্যাটার্নের তৃতীয় দৃষ্টি যেখানে পড়েছে সেই ভাব ওরিয়েন্টেড আপনাকে চেষ্টা করে যেতে হবে, আর যদি না করেন সেখান থেকে আপনার প্রবলেম আসবে। ধরুন কারো জন্মছক খুললেন, খোলার সাথে সাথে দেখছেন সপ্তমে শনি বসে আছে, তাহলে তৃতীয় দৃষ্টি কোথায় পড়েছে? নবমে পড়েছে। নবম তা নবম হচ্ছে আমাদের পিতা আর আমাদের ধর্ম বা ট্র্যাডিশন। তাহলে আপনাকে আপনার ধর্মের প্রতি বা আপনার ট্র্যাডিশনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আপনার ধর্মের জন্য, আপনার ট্র্যাডিশনের জন্য যদি কিছু করার থাকে আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে দুর্ভাগ্যের সম্মুখীন হবেন। যদি না করেন তাহলে দুর্ভাগ্যের সম্মুখীন হবেন। খুব সহজ। বেশ, শনির তৃতীয় দৃষ্টি যেখানে পড়বে সেই ভাব ওরিয়েন্টেড আপনাকে চেষ্টা কর্ম করতে হবে। ধরুন কারো লগ্নেই শনি আছে, তাহলে তৃতীয় দৃষ্টি তৃতীয় পড়েছে, তাহলে সেই ব্যক্তিকে চেষ্টা করতেই হবে। সে যদি বলে যে না আমি করবো না, আমার বাবা তো করে দেয়নি, আমিও করবো না, আমি যা হচ্ছে যেমন যেতে যেমন, আমিও দেখবো না, থাকবো না, বিশ্বাস করো জীবনে কিছুই হবে না, সে বেকারত্ব পাবে, জীবনে বেকার হয়ে ঘুরে বেড়াবে। তাকে উদ্যোগ নিতেই হবে, উদ্যম নিতেই হবে, তবেই পজিটিভ দেবে, নাহলে দেবেই না। আর শনির তৃতীয় দৃষ্টি একদম কনফার্ম এটাই যে আপনি চেষ্টা করছেন, যদি করছেন হ্যাঁ দুবো রেজাল্ট, যদি না করছেন তাহলে দুবো না। তাহলে আপনার চেষ্টার উপর নির্ভর করছে যে আপনি করবেন তাহলে পাবেন, না করলে পারবেন না। দশম দৃষ্টি,
স্যাটার্নের দশম দৃষ্টি বাকি গ্রহের দৃষ্টির থেকে একটু বেশি ডেঞ্জারাস বলা হয় বা বেশি নেগেটিভ বলা হয়, কারণ নেগেটিভ রেজাল্ট একটু বেশি পরিমাণ দিতে সক্ষম। কার? শনির দশম দৃষ্টি। শনির দশম দৃষ্টি যেখানে পড়বে সেই ভাব ওরিয়েন্টেড বিষয়ে আপনাকে কিন্তু কি করতে হবে? ডিসিপ্লিন মেনটেন রাখতে হবে, যা যা কার্য করার দরকার সেগুলো পালন করতে হবে। যদি না করেন তাহলে আপনার লাইফকে একেবারে শেষ করে দেবে বা সেই ভাব ওরিয়েন্টেড বিষয়ে খুব বড় সমস্যা বা প্রবলেমের সম্মুখীন হবে। ধরুন কারো বার্থ চার্ট খুললেন, খোলার পর দেখলেন চতুর্থেই শনি আছে, দশম দৃষ্টি কথাই পড়েছে, লগ্নেই পড়েছে। তাহলে সেই জাতক বা জাতিকাকে নিজেকে কি থাকতে হবে? ডিসিপ্লিনে রাখতে হবে। সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, সঠিক সময়ে খাওয়া, সঠিক সময়ে স্নান করা, সঠিক সময়ে নিজের কাজ করা, যা কর্তব্য সেটা পালন করা, দেখবেন তার জীবনে ঝাঁঝার ঝাঁঝার করে উন্নতি হচ্ছে। আর যদি না করে, দেখবেন 12 মাসে 11 মাস শরীর খারাপ নিয়ে বেডে ঘুমায়, এতটা নেগেটিভ দেয়। কারণ লগ্ন তনু শরীর একদম খারাপ চলে। ধরুন কারো সিক্স হাউসে শনি বসে আছে, তার দশম দৃষ্টি থার্ড হাউসে পড়েছে, তাহলে সেই জাতক বা জাতিকাকে নিজেকে করতেই হবে অ্যাক্টিভ। নিজের মানে যে সার্কেল, মাতা পিতা ভাই বোন দাদা দিদি, সবার জন্য কিন্তু তার কর্ম বা তার দায়িত্ব, সেগুলো যা ডিসিপ্লিন আছে সেগুলো সব মেনটেন করতে হবে। সঠিক সময় ঘুম থেকে ওঠা, সঠিক সময় যাওয়া, সঠিক সময় সব সঠিক সময় করতে হবে। যদি করেন তাহলে ভালো, যদি না করেন সব কমিউনিকেশন ব্রেক করতে হবে। কমিউনিকেশন ব্রেক হলে কি হয়? আপনার লাইফে অপরচুনিটি আসবে না। আজকে ধরুন কেউ বা আপনারা ধরুন ইউটিউবে ভিডিও দেখে আলমানাকে ভর্তি হয়েছে, ইউটিউবে তো প্রচুর ভিডিও আছে ভাই। আলমানাককে যদি ইউটিউব রিকমেন্ড আপনাকে না করতো, আপনি কি ভিডিওটা পেতেন? নিশ্চয়ই পেতেন না। তাহলে এটা তো অপরচুনিটি, এটাই তো লাক, এটাকে তো লাক বলি আমি। বা আমিও ধরুন আপনাদেরকে পেয়েছি এত মানুষ থাকতে, এটা তো আমারও পুরো কৃপা। তাহলে এই যে ধরুন এই যে ব্রেক হয়ে যায় আপনার কমিউনিকেশন, তাহলে আপনার লাইফে সঠিক জিনিসগুলো খুঁজে পাবেন না। ইউটিউবে তো চ্যানেলের অভাব নাই, লাখ লাখ ফলোয়ার, আমার তো 3000 ফলোয়ার 3500 সামথিং, আমার তো খুব বেশিও নেই। হ্যাঁ, তবে যে কটা আছে খাঁটি আছে, মানে ডুপ্লিকেট নেই। আমাকে আমি যেহেতু কখনো কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করুন এই কথাটা বলি না, একটা তো বলা নাই যে সাবস্ক্রাইব করুন। তাই যে কটা আছে অরিজিনালি আছে। মানে যদি আমার কাছে 3600 সাবস্ক্রাইবার থাকে, তাহলে বুঝবেন যে 1000-এর উপর স্টুডেন্ট, বাকিগুলো সবাই ক্লায়েন্ট আছে। মানে সেই সাবস্ক্রাইব করে যে ক্লায়েন্ট নয় স্টুডেন্ট আছে, তাহলে করেও না। যেহেতু বুঝবেন না, আমার তো অ্যাস্ট্রোলজিক্যাল টার্মে আমি বেশি কথা বলি। যারা অ্যাস্ট্রোলজি বোঝে তারাই আমার চ্যানেল বেশি বুঝে, আর যারা অ্যাস্ট্রোলজি বোঝে না তারা আমার চ্যানেল হয়তো বুঝতে পারবেন কি না জানি না, কারণ আমি অনেক অ্যাস্ট্রোলজি টার্মে কথাগুলি বলি। এই যে ধরুন আজকে দৃষ্টির ভিডিও যদি আমি ছেড়ে দিই, তাহলে ধরুন এই যে ফিফথ হাউসে বললাম পুণ্য সঞ্চয়, এবার কে ফিফথ হাউস সেই জানে না, সে কি করে বুঝবে? আমার নিশ্চয়ই বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। যে জানে সেই বুঝতে পারবে, নাহলে পারবে না। যাই হোক, তাহলে শনির দশম দৃষ্টি যেখানে পড়বে সেখানে, ধরুন কারো সপ্তমে শনি আছে, তার দশম দৃষ্টি চতুর্থে, তাহলে আপনার ফ্যামিলিকে আপনি, আপনার মাকে বা আপনার পরিবারকে আপনি মর্যাদা দিন, তাদেরকে টাইম দিন, তাদের প্রতি সহৃদয় হন। আপনার জীবনে সুখ হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সব হবে। আর যদি না হন, কিছু হবে না। দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, এগুলা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। দাঁড়ান একটু জল খায়, গলাটা শুকিয়ে গেছে। তাহলে আমরা শনির দশম দৃষ্টি কিন্তু এখানে জানতে পারলাম বা বুঝতে পারলাম, ঠিক আছে? তাহলে মঙ্গল দৃষ্টি পড়লাম স্পেশাল, শনি দৃষ্টি স্পেশাল পড়লাম, আর বৃহস্পতি দৃষ্টি স্পেশাল পড়লাম, ঠিক আছে?